ভাই ভাই বিশ্বাস করেন ভাই, আমি তাকে নিজের হাতে গুলি করেছিলাম, আর গুলি খেয়ে বাইক নিয়ে পাহাড় থেকে নিচে পড়ে যায়। বিশ্বাস করেন। তাহলে আরেফ আর অমর কোথায়? তারাও তো তোর সাথে ছিল, তারা গেল কই? সেটা তো ভাই আমিও ভাবতেছি, ওনারা গেল কই। যা এখন যা কুত্তার, আর খুঁজে আনতে না পারলে তোর মরণ কেউ আটকাতে পারবে না, মনে রাখিস। আচ্ছা ভাই। এই বলেই লোকটা সেখান থেকে বেরিয়ে পড়ে, কারণ তাকে খুঁজতে হবে আরাফ আর ওমরকে, তা না হলে তার কপালে মরণ কামনা আছে। আর এদিকে শালার এই হারামজাদা আসলেই একটা হিংস্র হায়না, তা না হলে তার মা বোন আর তার ভালোবাসাকে মেরে ফেলার পরও সে এখনো কুত্তার মতো মানুষ মারছে। শালা যদি সত্যি না মরে তাহলে তো। এই কথাগুলো চিন্তা করতে করতে সে একটা লম্বা শ্বাস ছাড়ে, কপালের ঘামগুলো মুছে নেয়, কারণ ও ভালোই বুঝতে পারছে যে সে বেঁচে থাকলে তার মরণ হবে যন্ত্রণা দিয়ে, তিলে তিলে কষ্ট দেবে, কারণ সে যে মানুষরূপী হায়না। আর তখন 2:15 চট্টগ্রামের কাজের তৈরি মোড় চত্বরে কয়েকটা কুকুর ডাকছে। নিস্তব্ধতায় ছেয়ে রয়েছে চারপাশ। কয়েকজন মানুষ রাস্তার পাশে ছেঁড়া কাপড় মুড়ি দিয়ে শুয়ে আছে। ল্যাম্পপোস্টের আলোয় হালকা পাতলা দেখা যাচ্ছে আশেপাশে, আবার কয়েকটা ল্যাম্পপোস্টে নিভু নিভু করছে, একবার জ্বলছে একবার নিচ্ছে। ঠিক সেই মুহূর্তে মোড় চত্বরে থাকা কুকুরগুলো কাকে যেন দেখে আসতে গর্জিয়ে ডাকা কুকুরগুলো হঠাৎ কেন যেন চুপ হয়ে গেল। রাস্তার পাশে বসে একজন বুড়ো লোক আঁকিয়ে বিড়িতে গাঁজা ঢুকিয়ে টানছিল। তার চোখ আটকে যায় মোড় পার করা সেই ছেলেটার দিকে। সে বিড়িতে টান দেওয়া বন্ধ করে দেয়, তাকিয়ে থাকে এক দৃষ্টিতে তার দিকে। ছেলেটার হাতে জ্বলন্ত সিগারেট। সে এক পা করে নিচের দিকে তাকিয়ে হাঁটছে। হাঁটতে হাঁটতে সে সেখানে একটা বটগাছের নিচে গিয়ে বসে। পরপর দুটো টান দেয় সিগারেটে। গভীর রাত যেন আরো গভীর হয়ে পড়েছে, চারপাশ ঘিরে রয়েছে অন্ধকার। তাকে যেন সান্ত্বনা দেওয়ার চেষ্টা। হালকা পাতলা বাতাস বইছে এলাকাটা জুড়ে। সে নিচের দিকে করে থাকা মাথাটা আস্তে করে উপরে তোলে। প্রকৃতি যেন ভয়ে কুকড়ে উঠে তাকে দেখে চারপাশ আরো নিস্তব্ধ হয়ে পড়ে। সে আস্তে আস্তে উঠে দাঁড়ায় এবং হাঁটতে থাকে অজানা গন্তব্যের উদ্দেশ্যে। সিগারেট তখন শেষ হয়ে এসেছে। সে হাঁটতে হাঁটতে তার পকেটে হাত দেয় আর বের করে আনে সিগারেটের প্যাকেট এবং আরেকটাতে আগুন জ্বালিয়ে পোড়াতে থাকে তার ঠোঁট আর অন্তর। আর হাঁটতে থাকে অজানা গন্তব্যে। হ্যালো আরিয়ান, কোথায় তুই? আমি এখন কাজের দেউরি মোড়। তুই কই? আমিও তো সেইখানে, পুলিশ বাক্সের সামনে। কই? ওই দেখছি দাঁড়া, আসতেছে। আয়। আরিয়ান পুলিশ বক্সের সামনে নাহিদের কাছে যায়। তারাও আসছে চট্টগ্রামে কাউকে খুঁজতে। কি রে, তোর নাকি নতুন পুলিশ এলাকায় যাওয়ার কথা? যাচ্ছিলামই তো, যাওয়ার পরে দেখলাম পুলিশ চেকপোস্ট। এখান দিয়ে নাকি যাওয়া যাবে না, এখানে নাকি গতকাল রাতে খুন হয়েছে। হ্যাঁ দেখছি এখন। একটা জিনিস খেয়াল করছস? কি? আরে লাশটা দেখ। না, আমি গিয়ে লাশ পিপিতে ঢাকা ছিল দেখলাম। দাঁড়া, নাহিদ তার ফোন বের করে আরিয়ানকে লাশের ছবি কয়েকটা দেখায়। দেখ লাশগুলো। কই দোস্ত, এ তো। সেটাই আমিও প্রথমে দেখছি। এই চিহ্নটা একমাত্র ওর। আর তার খুন করার ভঙ্গিমা দেখছস? পুরো তার মতো। হ্যাঁ, তার মানে ও এই শহরেই আছে, আর তাও আমাদের আশপাশে। আচ্ছা চল, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। হ্যাঁ চল। তারপর তারা দুজন সেখান থেকে চলে যায়। এদিকে আহিয়া কলেজের জন্য বের হয়েছে। সে আর তার বান্ধবী অনন্যা তারা একটা রিক্সা নিয়ে কলেজের উদ্দেশ্যে বের হয়। ওই বান্ধবী, কি এত চিন্তা করছো শুনি একটু? বলিস না রে বোন, গতকাল রাতে আসিফের বন্ধু মাহিনকে কে বা কারা যেন বিধ্বস্ত ভাবে খুন করেছে। সকালে আব্বু আম্মুকে একটা খুনের ব্যাপারে কথা বলতে শুনছিলাম। বিশ্বাস করবি, এমন খুন করো হিংস্র প্রাণীও করে না। কি বলতাম তোকে, চিন্তা করলে বমি আসে। থাক বোন, বলিস না, আমার এমনিও এসব ভয় করে। জানি। তারা এমন আরো কথা বলতে বলতে কলেজে চলে যায়। কলেজ গেটে রিক্সা থেকে নামতে আহিয়ার চোখ ক্যাম্পাসের ভেতর চলে যায়। সে স্পষ্ট দেখতে পায় একটা ছেলেকে খুব মারছে। সে অনন্যার সাথে কোনো কথা না বলেই চলে যায় সেই জায়গায়। গিয়ে দেখে কলেজের বড় ভাই আশরাফ কোনো একটা ছেলেকে খুব মারছে। এদিকে অনন্যাও চলে আসে। অনন্যা এসে আহিয়াকে বলে, ওই চল এখান থেকে, ওরা ভালো না, এগুলো খারাপ ছেলে, চল। কেন? দেখছিস না ওরা কিভাবে একজনকে মারছে? এতক্ষণ রিক্সাতে বলছিস কি তুই?
ওসব ভয় পাস। আর এখন মাদার তেরেসা শাস্তে আসছে। দেখ বোন, তুই এই শহরে নতুন আসছস, মাত্র 3 দিন। তুই এখনো পুরা শহর চিনতে পারস নাই। চল এখান থেকে। তো কি হয়েছে? কিছু হয় নাই। এই বলে অনন্যা আহিয়াকে টেনে নিয়ে চলে যায় সেখান থেকে। তুই আসলে 1 নাম্বারের পেতু। হয়েছে, ভালো হয়েছে। তুই জানোস এগুলো কে? কে ওরা? উফ, এগুলো এই শহরের সবচেয়ে বড় সন্ত্রাসী আসলামের ছেলে। আসলাম কে আবার? এত কিছু তোর জানতে হবে না, চল ক্লাসে। আহিয়া আর কিছু বলে না, সেও চলে যায় অনন্যার সাথে ক্লাসে। এদিকে স্যার, কোনো কিছু পেলেন ছবিগুলো দেখে? কিছু তো পাইনি মিস্টার আকরাম, তবে এটার পেছনে কে আছে আমি আন্দাজ করতে পারছি, তবে সন্দেহ আছে। কে আছে স্যার? সেটা এখন না বলাই ভালো মিস্টার আকরাম, কারণ এটা আমার পার্সোনাল ধারণা। আগে শিওর হয়ে নেই, ওকে? আচ্ছা স্যার। এই বলে কেবিন থেকে ওসি আকরাম বের হয়ে যায়, আর সিআই যে অফিসার নোমান বসে বসে ভাবতে থাকে। ওর হদিশ পাওয়া যাচ্ছে না আজ প্রায় 1.5 বছর। সবাই ভেবেছিল সে হয়তো মারা গেছে, কিন্তু আজকের মার্ডার কেসটার মারার স্টাইল পুরোই ওর মতো। আর সবচেয়ে স্পেশাল ওই চিহ্নটা, সেটা ও ছাড়া কেউ ব্যবহার করে না। তাহলে কেউ বেঁচে আছে? না, বেঁচে থাকলে তো দেশে কিছু না কিছু তো হতো। নাকি ওর মতো খুন করে কেউ আতঙ্ক ফেলতে চাইছে, নাকি অন্য কোনো প্ল্যান? না, বিষয়টা নিয়ে ভাবতেই হবে। অফিসার নোমান উঠে রওনা দেয় সেই মার্ডার হওয়া জায়গাটার উদ্দেশ্যে। হ্যালো। হ্যাঁ ভাই বলেন। কিরে, কোনো খোঁজ পেলি আরিফ আর অমরের? না ভাই, খুঁজতেছি। ভাই পেয়ে যাব ভাই, একটু অপেক্ষা করুন। কিছু না বলেই কল কেটে দেয়। আহিয়া আর অনন্যা ক্লাস শেষ করে বের হয়। অনন্যা চল, আজ ফুচকা খাবো। ওকে চল। তারপর তারা কথা বলতে বলতে একটা রিক্সা নেয়। রিক্সা করে জামাল খানিসে নামে। তারপর রিক্সার ভাড়া মিটিয়ে গিয়ে বসে ফুচকার দোকানে। মামা 2 প্লেট ফুচকা দিন। দিতাছি। এদিকে তারা ফুচকা খাচ্ছে আর বকবক করছে। ঠিক সেই সময় আহিয়ার চোখ গিয়ে পড়ে একটা ছেলে একা একা বসে সিগারেট আর চা একসাথে খাচ্ছে সেদিকে। অনন্যা দেখ ছেলেটাকে। কাকে? ওই যে দেখ, সিগারেট আর চা একসাথে খাচ্ছে। পাগল আর কি, বাদ দে, আমাদের কি? এই বলি অনন্যা আরেক প্লেট ফুচকা নেয়, কিন্তু আহিয়া তখনও তাকিয়ে থাকে ছেলেটার দিকে। ছেলেটার মুখ দেখা যাচ্ছে না, উল্টো দিকে ফিরে বসে আছে যে তাই। আহিয়া আর অনন্যা ফুচকা খাওয়া শেষ করে রওনা হয় বাসার উদ্দেশ্যে। আর এদিকে বসে বসে সিগারেট আর চা খাওয়া ছেলেটা মুচকি মুচকি হাসছে আহিয়া আর অনন্যার যাওয়ার দিকে। সেও উঠে হাঁটা শুরু করে। রাত তখন 12:30 চট্টগ্রামের বন্দর এলাকায় চলছে মাদকের ভয়াল চোরাচালান। সেখানে উপস্থিত চট্টগ্রামের দুর্ধর্ষ সন্ত্রাসী আসলাম আর তার ভাই সজিব। তারা বন্দর দিয়ে মালয়েশিয়া থেকে আনা মাদকগুলো বাংলাদেশে প্রবেশ করিয়ে তা পুরো দেশে সাপ্লাই দেবে। ভাই, কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। আমারও। ওই শালা মরার পর একটু শান্তিভাবে এসব কাজ করতে পারছি। ওই থাকলে তো এসব কিছু করা যেত না। ওই তাড়াতাড়ি কর সবাই। জিসান গিয়ে দেখ তো ট্রাক কয়টা আছে। আচ্ছা ভাই। জিশান সজীবের খুব কাছের মানুষ। জিশান সেখান থেকে হাঁটা ধরে রাস্তার উদ্দেশ্যে। সে রাস্তায় পৌঁছে দেখে সেখানে কিছুই নেই। ও কিছুটা অবাক হয়ে পড়ে, কারণ এতক্ষণ এখানে 5 থেকে 6টা ট্রাক আসার কথা, কিন্তু এখানে একটাও নেই। শুনশান পুরো রাস্তাটা, শুধু ল্যাম্পপোস্টের আলোয় হালকা কিছুটা দেখা যাচ্ছে, তবে বেশি দূর পর্যন্ত না। হঠাৎ তার পেছন থেকে কেউ একজন বলে ওঠে, কিরে জিসান, ভাইরে ভুলে গেছস? কথাটা শুনেই সে হকচকিয়ে উঠে পেছনে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। সাথে সাথে হাতে পিস্তল নিয়ে নেয় জিশান আর বলে, কে এখানে? কে? এবার উপর থেকে আসে কথাটা। আরে আমি রে, আমি তোর ভাই সাগর। কথাটা শুনেই তার ভেতরে সব শুকিয়ে যায় একেবারে। শরীরের পশম দাঁড়িয়ে যায় সাথে সাথে। তবুও সে কি যেন ভেবে সাহস করে বলে, কোন সাগর? কোন ভাই তুই? এবার তার পেছন থেকে শোনা যায় কথাটা। এই সাগরকে মারার চিন্তা করলে আমি তার আত্মা টেনে বের করে নিয়ে আসি, আর তোরা সেই সাগরকেই মারার চেষ্টা করলি। লেটস এন্ড দ্য গেম। কথাগুলো শুনেই জিশান ভয়ে একাকার। তার পুরো শরীর ঘামে ভিজে যায়। তার আর কিছু বলার ক্ষমতা নেই, কথা যেন তার গলায় আটকে গেছে। আসলাম কোকিনের বক্সটা খুলতে যাবে, ঠিক সেই সময় জিশানের লাশটা উড়ে এসে পড়ে বক্সের উপর।
আর একটা শব্দ বাতাসে ভেসে আসে, লেটস এন্ড দ্য গেম। বাতাসে ভেসে আসা শব্দটা শুনে সেখানে থাকা সবার বুকে ধপাস ধপাস করে হৃৎপিণ্ডের তোলপাড় শুরু হয়ে যায়। আসলামের ঘাড় বেয়ে ঘাম পড়তে শুরু করে। সজীব তখন কি বলবে কিছুই বুঝতে পারছে না। চারপাশে নীরবতা ছেয়ে রয়েছে, কারো মুখে কোনো কথা নেই। 1.5 বছর ধরে উধাও থাকা সাগর ভাই হুট করে কোথা থেকে আসবে সেটাই ভেবে উঠতে পারছেন আসলাম আর সজীব। পরক্ষণেই আসলাম ভাবতে লাগলো, না না, তাকে তো ইফতি ভাই মেরে ফেলেছে, ও কোথা থেকে আসবে? আমি নিজে দেখেছি তাকে বাইক সহ পাহাড় থেকে নিচে পড়ে যেতে। আসলাম কিছুটা সাহস জাগিয়ে নেয় বুকে এবং তার গ্যাংয়ের একজনকে বলে, ওই যা তো, লাশটিকে এদিকে নিয়ে আয়, দেখি কার লাশ এটা। আচ্ছা ভাই। ভাই এটা দেখে তো প্রায় জিসানের মতো লাগছে, ও নয় তো? লোকটা খুব ভয়ে ভয়ে এগোতে থাকে লাশটার দিকে। সে লাশের কাছে গিয়ে লাশটাকে উল্টো দিকে ঘুরিয়ে নেয়। সেখানে উপস্থিত থাকা সকলে স্পষ্ট দেখতে পায় যেটা সজীবের কাছের মানুষ জিসান। জিসানের এমন ভয়াবহ বিভৎস লাশ দেখে সবাই আটকে ওঠে। আর এদিকে তো আসলাম আর সজীবের মুখ একদম বন্ধ, তারা কিছু বলার সাহস পাচ্ছে না। এতক্ষণ তো ভাবছিল হয়তো অন্য কেউ তাদের আতঙ্কে ফেলতে চাইছে, কিন্তু না, এটা সাগর ভাই। আসলাম স্পষ্ট দেখতে পাচ্ছে জিসানকে হাতুড়ি দিয়ে পুরো মাথা থেতলে দিয়েছে, তার বাম হাত কেটে ফেলা হয়েছে এবং তার গলা আর পুরো বুক ছুঁড়ে অনবরত গুলি করা হয়েছে। আর তারা আরো বেশি শিওর হয়ে পড়ে যখন সেই চিহ্নটা দেখে। স্পষ্ট দেখতে পাচ্ছে জিসানের বুকে এক পাশে রয়েছে একটা হাইনা আঁকা। রাত তখন পুরো গভীর, নিস্তব্ধতা ছেয়ে গেছে এলাকার জুড়ে। চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছে আসলাম গ্যাংয়ের লোকজন। আসলাম ভয়ে একাকার। সে কাঁপা কাঁপা হাতে পকেট থেকে মোবাইলটা বের করে এবং কাকে যেন কল করে রিসিভ হতেই, ভাই, সাগর বা বেঁচে আছে, সত্যি ভাই, আপনি এক্ষুনি এখানে আসুন ভাই, জলদি। আচ্ছা ভাই। আসলাম কল কেটে দিয়ে চারপাশে একটু নজর বুলিয়ে নেয়। সে দেখতে পায় তার গ্যাংয়ের সবার চোখে মুখে ভয়ের প্রচন্ড ছাপ। তা দেখেই সে সবাইকে বলে, ওই কাজ বন্ধ কেন? কাজ শেষ কর, কে আসবে আমিও একটু দেখি, তোরা কাজ কর। সবাই আবার শুরু করে তাদের কাজ। আসলাম এবার সুজিতকে বলে, ভয় পাস না, আমি ভাইকে কল দিছি, যা গাড়ি থেকে ল্যাপটপটা নিয়ে আয়। আচ্ছা। সজীব ধীর পায়ে এগোতে থাকে গাড়ির দিকে। গাড়ির কাছে যেতেই তার কানে একটা শব্দ আসে। বাম দিকে মাথা ঘুরিয়ে দেখে কে যেন বসে বসে হাতুড়ি মাটিতে পেটাচ্ছে, তার মাথায় জ্যাকেটের টুপু দেওয়া। সজীব হাতে পিস্তল নিয়ে বলে ওঠে, ওই কে তুই, এইখানে কি? সে কোনো কথা বলে না। সজীব আবার বলে ওঠে, কি হলো বলছিস না কেন, কে তুই? আমি তোর সাগর ভাই। কথাটা শুনিয়ে সজীব আর সেখানে দাঁড়িয়ে থাকার সাহস পায় না। সে এক দৌড়ে আসলামের কাছে চলে যায়। আসলাম সজীবের ভয় পাওয়া দেখে জিজ্ঞেস করে, কে কি হয়েছে? সজীব সব খুলে বলে। আসলাম বুঝতে পারে তার মৃত্যু আশেপাশে আছে, তাই সে গ্যাংয়ের সবাইকে ডেকে ডেকে এক জায়গায় করে এবং চিৎকার করে বলে ওঠে, জানি তুই আশেপাশে আছিস, এভাবে লুকিয়ে না থেকে সামনে আয়। ঠিক তখন উপর থেকে আওয়াজ আসে, দাঁড়িয়ে থাকতে পারবি? কথাটা শুনে আসলাম থমকে যায়। তারপরে সাহস করে বলে, আয় দেখি, আজ নয় তুই। কথাটা আর বলতে পারলো না, তার আগেই দুটো লাশ উড়ে এসে পড়ে তার সামনে এবং হাসতে হাসতে সে বেরিয়ে আসে একটা কন্টেইনারের পাশ থেকে। আসলামের গ্যাংয়ের সবাই দেখতে পায় জ্যাকেট পরে টুপি নিয়ে দাঁড়িয়ে আছে সে, ডান হাতে একটা হাতুড়ি আর বাম হাতে একটা তলোয়ার। আসলাম আর সজীব তাকে দেখে পিছিয়ে পড়ে ভয়ে। এই প্রথম তাকে সামনে থেকে দেখছে সজীব আর আসলাম গ্যাংয়ের লোকজন। অনেক শুনেছে তার হিংস্রতার ব্যাপারে, আর আজ তাকে সামনে থেকে দেখছে। সে বলে ওঠে, লেটস এন্ড দ্য গেম। নাহিদ সকালে উঠে নাস্তা পানি করে বসে সোফায় এবং টিভি অন করে। টিভিতে ব্রেকিং নিউজ। গতকাল রাতে চট্টগ্রাম বন্দরে চট্টগ্রামের সবচেয়ে দুর্ধর্ষ সন্ত্রাসী আসলাম ও তার গ্যাংয়ের সবাইকে বিভৎসভাবে খুন করা হয়েছে। নিউজে আরো বলে, সন্ত্রাসীদের প্রত্যেকের গায়ে হাইনার চিহ্ন খুঁজে পায় পুলিশ। পুলিশের ধারণা এই সব খুন 1.5 বছর আগে উধাও হয়ে যাওয়া গ্যাং ব্ল্যাক হাইনার কাজ। খবরটা দেখে নাহিদ অনেকটা কেঁপে ওঠে এবং সাথে সাথে আরিয়ানকে ডেকে নিয়ে আসে এবং সমস্ত খবর তাকে খুলে বলে। খবরগুলো শুনে আরিয়ানও কিছুটা আটকে ওঠে। কয়জনকে মেরেছে রে? কয়েকজন মানে? পুরো একটা গ্যাংকে, প্রায় 150 মানুষকে মেরেছে। তাহলে তো আমাদের ধারণা পুরাই ভুল। ভুল মানে?
ও একটু ভেঙে পড়বে না, উল্টে পশুদের আগুনে দাও করে চলে উঠবে। কিন্তু আরেকটা বিষয়, কি? ওর বন্ধু আরমান আর শান্ত কোথায়? তাদের কোনো খবর নেই দেখছি। শুনছি তাদের নাকি সিলেটে একটা গ্যাং আটকে রেখেছে, তবে সঠিক জানি না। ও আচ্ছা চল, কাজ বেরোতে হবে। হ্যাঁ চল। ওই আহিয়া, কি এত ভাবছস? না, ভাবছিলাম গতকাল রাতে নাকি চট্টগ্রাম বন্দরে খুন হয়েছে। হ্যাঁ, আমিও দেখছি। জানোস, ওগুলো কিন্তু আসল গ্যাং ছিল। হ্যাঁ, টিভিতে দেখছি। বাদ দে তো ওসব, একটা জায়গা যাব, চল। ওকে চল। আহিয়া আর অনন্যা ক্লাস শেষ করে কলেজ থেকে বেরোচ্ছে। গেট দিয়ে যখন ও বের হবে তখনই ও যেন কার সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। আহিয়া কোনো মতে নিজেকে সামলে উঠে দাঁড়ায়, আর ধাক্কা খাওয়া ছেলেটাও উঠে দাঁড়ায়। আহিয়া ছেলেটাকে কিছু বলতে যাবে, ওর দিকে তাকাতেই আহিয়া একেবারে স্তব্ধ। আহিয়া তাকিয়ে আছে ছেলেটার দিকে এক দৃষ্টিতে। আহিয়া কখনো কল্পনাও করতে পারে নাই যে তাকে এখানে দেখবে। সে উল্টো ভাবছিল ও হয়তো মারা গেছে, কিন্তু এ তো। অনন্যা তখনই আহিয়াকে একটা ধাক্কা দেয়। আহিয়া ঘর থেকে বের হয়। আহিয়া তাকে কিছু একটা বলতে যাবে, তার আগেই ছেলেটা কলেজের গেটের দিকে হাঁটা শুরু করে। আহিয়া ছেলেটাকে পেছন থেকে ডাক দেয়, কিন্তু ছেলেটা দাঁড়ায় না। সে আবার ডাক দেয়, এবারে ডাকে ছেলেটা দাঁড়িয়ে যায় এবং পেছন ফিরে তাকায়। আহিয়া দৌড়ে তার কাছে যায় এবং জিজ্ঞেস করে, কেমন আছো সাগর? ছেলেটা খুবই শান্ত গলায় উত্তর দেয়, জি আলহামদুলিল্লাহ ভালো, তবে আমার নাম সাগর না, আমার নাম সাজ্জাদ। ছেলেটার মুখে সাজ্জাদ নামটা শুনে আহিয়া কিছুটা থতমত খেয়ে যায় এবং আবার বলে, তোমার বাড়ি কোথায়? আব্বু আম্মু কই? তাদের নাম কি? ছেলেটা কিছু না বলে চুপচাপ তার ব্যাগ থেকে তার আইডি কার্ডটা বের করে দেয় এবং বলে, এখানে সব আছে, দেখে নেন। আহিয়া ছো মেরে হাত থেকে কার্ডটা নিয়ে দেখতে থাকে। কার্ডে চোখ বুলিয়ে আহিয়া পুরোই অবাক, কারণ ও যা ভেবেছিল তার সাথে একটু মিলে নেয়। ছেলেটা তার কাছ থেকে কার্ডটা নিয়ে হাঁটা ধরে কলেজের বাইরে, আর এদিকে আহিয়া তাকিয়ে থাকে তার দিকে। সে ভাবছে, এটা কিভাবে হতে পারে? একজন মানুষ কিভাবে এতটা মিল হতে পারে? নাকি সত্যি সাগর ভাই বেঁচে আছে, নাকি অন্য কেউ বাস্তবে? না, ব্যাপারটা ভাইকে জানাতে হবে। অনন্যা আহিয়াকে একটা আস্তে করে ধাক্কা দেয় আর বলে, কি রে ছেলেটাকে, কি হয়েছে একটু বলতো? বলতেছি, হাট। স্যার আসবো? হ্যাঁ আসুন মিস্টার আকরাম। স্যার আসলে আসলাম একটা কথা বলতে। হ্যাঁ বলেন না, কি বলবেন? না মানে স্যার, আমার কেন যেন মনে হচ্ছে সাগর ভাই আর তার বন্ধুরা, মানে আকরাম ভাই, শান্ত ভাই, আরিফ ভাই আর মোবারক ভাই, মানে পুরো ব্ল্যাক হাইনা গ্যাংটা আবার সক্রিয় হয়েছে। কারণ প্রথম খুন আর গতকাল রাতের আসলাম গ্যাংয়ের লোকজনের খুনগুলো ওদেরই হবে। হ্যাঁ মিস্টার আকরাম, সেটা আমি অনেক আগেই ধারণা করেছি, তবে এখন পুরাই শিওর। স্যার যদি ওই গ্যাং সক্রিয় হয়ে যায় তাহলে দেশ তো আবার অনেক বড় গন্ডগোল লাগবে, শুরু হবে আবার নিশির রাতের রক্তের খেলা। সেই ভয়েই আমি এখন আছি। এমন হলো তো আটকাতে আবার হিমশিম খেয়ে পড়বে প্রশাসন। এখন কি হবে স্যার? গাড়ি বের করেন, কালকের জায়গায় যাব। আচ্ছা স্যার। ওসি আকরাম বেরিয়ে যায় কেবিন থেকে, আর নোমান বসে বসে ভাবে, আর একটু অপেক্ষা সাগর ভাই, এবার তো তোমাকে ধরবই, যা কিছু হয়ে যাক। দুপুর 2:40, রোদের তাপে ফেটে যাচ্ছে রাস্তা, পিপাসায় কাতর প্রকৃতি। সামনে 4টা নোয়া মাইক্রো আর পেছনে 3টা হাইস, মাঝখানে একটা কালো BMW খুব স্পিডে চলছে এয়ারপোর্টের রাস্তা দিয়ে। গাড়িতে বসে রয়েছে বয়স্ক করে একজন লোক, কোট স্যুট পরা, মুখে সাদা দাড়ি, কার সাথে যেন ফোনে কথা বলছে। ঠিক সেই সময় একটা বাইক হুট করে তাদের গাড়ির সামনে এসে পড়ে। বাইকটা একবার স্পিড বাড়িয়ে সামনে আসছে, আবার স্পিড কমিয়ে একেবারে পেছনে চলে যাচ্ছে। একবার ডান পাশ, একবার বাম পাশ, এভাবে করে চলছে। বসে থাকা বয়স্ক লোকটা ভয় পেয়ে যায়, তার পুরো শরীর কাঁপতে থাকে। ঠিক সেই সময় বাইকটা একদম তার গাড়ির পাশে এসে পড়ে। বাইকে থাকা ছেলেটা আস্তে করে তার মুখের কাপড়টা নামিয়ে নেয়, আর বয়স্ক লোকটার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়, আর হুট করে সামনের দিকে চলে যায়। গাড়িতে বসে থাকা লোকটা খুব ভয় পেয়ে যায়। সে দেখে ফেলে তার মৃত্যুকে, তাকে হাত ছানি দিয়ে ডাকছে। সে বুঝে যায় মরেনিও সে বেঁচে আছে,
আর সে বেঁচে থাকা মানেই তাদের কপালে বিভৎস ভাবে মরণ লেখা আছে। এইসব ভাবতে ভাবতে লোকটা একটা নাম্বারে কল করে। সাগর ভাই বেঁচে আছেন? এখন কি করব? আচ্ছা, এই গাড়ি আবার অ্যাপার্টমেন্টের দিকে ঘোরাতে বল। ওকে বস। সকালবেলা রোদের মিষ্টি আলোটা এসে পড়ে তার মুখে। পাখিদের কিচিরমিচির শব্দটা তার বেশ ভালো লাগে। সে আস্তে আস্তে চোখ দুটো খোলে এবং বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় আর হাঁটতে থাকে ওয়াশরুমের দিকে। ওয়াশরুমে এসে সে আয়নার সামনে দাঁড়ায়, মুখে হালকা পানি ছিটিয়ে দিয়ে আয়নায় তাকায়। দেখতে পায় স্পষ্ট দুইটা গুলির দাগ, একটা বুকে আরেকটা ঘাড়ে। সে তাকিয়ে থাকে সেই দাগ দুটোর দিকে। আজ থেকে 1.5 বছর আগে। হ্যালো সাগর। হ্যাঁ দোস্ত বল। কই তুই? এই তো ক্যাম্পাস থেকে বের হয়েছে মাত্র। কেন? একটা কাজ কর, তুই বুড়িগঙ্গার পাড়ে চলে আয়, মামার দোকানে। আচ্ছা, কোনো প্রবলেম? আয় আগে। আচ্ছা। সাগর কল কেটে মোবাইলটা পকেটে রাখে এবং কলেজ ক্যাম্পাসে হাঁটতে থাকে। যেই ও ক্যাম্পাস থেকে বের হবে অমনি তাকে কলেজের বড় ভাই আসিফ ডাক দেয়। সেটা তোয়াক্কা না করে হাঁটতে থাকে। ক্যাম্পাসের বাইরে সে একটা রিকশায় উঠে পড়ে। এদিকে আসিফের বন্ধু রায়হান বলে, কি রে, তোরে তো বড় ভাই হিসেবে কোনো দামই দিল না। হ্যাঁ দোস্ত, আসলে ও যে বড় ভাই সেটা তার কাছে কিছুই মনে হয়নি। শালা কালকে আসুক কলেজে, তারপর তাকে বোঝাবো এই আসিফ কি জিনিস। ডোজ একটা দিতে হবে। ও মনে হয় নতুন। হ্যাঁ, 2 দিন হচ্ছে আসছে যে। তাহলে দিয়া দে ডোজ একটা। কালকে আসুক। রায়হান রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে হাঁটতে থাকে রহিম মামার চায়ের দোকানের দিকে। সাজ্জাদ দোকানে পৌঁছে দেখে সেখানে শান্ত, আরিফ আর মুবারকও আছে। কিরে, এতক্ষণ লাগে আসতে? আমি কি বিমানে করে আসতেছি? ক্যাম্পাস থেকে রিক্সা করে আসছে, তারপরও বলছো এতক্ষণ? শালা, তোরে আল্লাহ হেদায়েত করুক। যাই হোক, নে বয় এখানে। আরমান, সিগারেট দে তো। এই নে। বল, এবার কি হইল হঠাৎ? আসলে গতকাল রাতে যে কয়েকজনকে গুলি করেছিলি তার মধ্যে একজন বেঁচে গেছে। কি কি বলছো? হ্যাঁ রে ভাই, আমি নিজে তারে দেখছি ট্রলার নিয়ে নদী দিয়ে যাইতে। এখন কোথায় পাওয়া যাবে তারে? কামরাঙ্গীর চর, ওইখানে একটা ফ্যাক্টরিতে আছে, ওইটাতে সবগুলো আছে। কয়জন হবে? কয়জন কি? ও পুরান ঢাকার আমিন নেওয়াজের সঙ্গে হাত মিলাইছে এখন, আর আমিন নেওয়াজের আস্থানা ওইখানে। তুই শিওর কেমনে? আমি তারে দেখেই তার কাঁধে থাকা ব্যাগে ট্রেসার চিপ লাগিয়ে দিয়েছিলাম। তারপর তার পিছু করে দেখি এমন কাহিনী। আর আমিন ভাইয়ে ব্যাপারটা পুরান ঢাকার মোল্লার কাছ থেকে জানছি। ওহো, ওকে ওকে। আরিফ, মোবারক, তোরা পোলাপান নিয়া ডাইরেক্ট আয়। আমি আর আরমান আসতেছি। ওকে আর হ্যাঁ, পোলাপান বেশি 10-15 জন নিয়ে যাইস। ওকে, তাহলে যাই। আর শান্ত, তুই যা, একটা বোট নিয়ে আয়। ওকে, যাচ্ছি। আরিফ আর মুবারক বেরিয়ে পড়ে সেখান থেকে। শান্ত বেরিয়ে পড়ে বোট আনতে। সাগর আর আরমান চায়ের দোকান থেকে বের হয়ে হাঁটতে থাকে তাদের ট্রলারের দিকে। ঘাটের থেকে অনেকটা দূরে সেই জায়গাটা, একটু শুনশান আর নীরবতা বেশি। আগে এখানে মাছ ধরা ট্রলার, লঞ্চ এসব মেরামত করা হতো। এখন বন্ধ প্রায় 5 থেকে 6 বছর। তবে এখানের ঘাট এখনো রয়ে গেছে, আর সেই ঘাটই এখন সাগর ব্যবহার করে তাদের ঘাট হিসেবে। সাগর আর আরমান দাঁড়িয়ে আছে ঘাটে। কিছুক্ষণ পর দেখা যায় শান্ত একটা ট্রলার নিয়ে আসছে। আরমান, বোটে মাল কি কি আছে? মেশিন হ্যাঁ। AM-16, AM-4A1, তারপর HBD, VSS, বেরোক্টা, FS-18, M10, এসব মডেলের আছে। ওকে, আগে যায়নি, তারপর হবে যা হবার। আচ্ছা আমিন, নেওয়াজ তো মাদক ডিলার ছিল না? হ্যাঁ, সাভারের লর্ড মহিনুদ্দিনের পার্টনার ছিল, এখন একাই এই সবের রাজা। কপালে মরণ ঘুরছে ওর। এরই মধ্যে শান্ত এসে উপস্থিত হয় সেখানে। সে বোট নিয়ে এসেছে ওইখানে। কিরে, দাঁড়িয়ে থাকবি নাকি বোটে উঠবি? চল।
এরপর সাগর আর আরমান গিয়ে বোটে ওঠে আর রওনা দেয় তাদের গন্তব্যের উদ্দেশ্যে। আম্মু, কোথায় তুমি? কি হয়েছে? ভর দুপুরে এমন চেঁচামেচি করছিস কেন? কি করব বলো, বোরিং লাগছে সব। উফ, তোরে নিয়ে আর পারা যায় না। আর একটু অপেক্ষা কর, কাল থেকে যখন কলেজ যাবি তখন সব ঠিক হয়ে যাবে। কিন্তু ওই মেয়ে, চুপ একদম, যা রুমে যা। ওই মালগুলো এদিকে নিয়ে আয়। ওকে ভাই। এই নে সাগর, দেখ মালগুলো। সাগর অস্ত্রগুলো ভালো করে দেখে নেয়। এক এক করে সবগুলো দেখার পর সে আরমানকে বলে, এগুলো সব ওকে আছে। আর বোটে যতজন আছে সবগুলোরে নিয়ে নিছো, আর বোটটারে ওই দিক করে দাঁড় করা। ওকে, এই বোট ওই পাশে দাঁড় করা। সাগর, আরমান আর শান্ত বোট নিয়ে বুড়িগঙ্গা নদীর আরেক দিকে গিয়ে নামে। তাদের সাথে বোটে আরো 30 থেকে 40 জনের মতো ছেলে ছিল। সবগুলোর হাতে ভারী ভারী মেশিন গান দিয়ে সাথে নিয়ে নেই তাদের। আর এদিকে মোবারক আর আরিফ 10 থেকে 15 জন ছেলে নিয়ে দাঁড়িয়ে আছে এবং সাথে 7 থেকে 8টা নোয়া মাইক্রো। কিরে, গাড়ি এতগুলো কেন? ওদের সাথে যেগুলা আসছে ওইগুলা কি হাইটা হাইটা যাইবো? তুই জানলি কেমনে যে ওর সাথে এতজন পোলাপান আছে? শান্ত কল দিয়া বলছে। আর এতগুলা পোলাপান আনছো, যে ভালোই হয়েছে, কারণ ওদের ফ্যাক্টরিটাতে প্রায় 150-এর উপরে পোলাপান আছে। এখন তাহলে চল। সাগরের সাথে আসা ছেলে পেলে সবগুলো গিয়ে ওঠে গাড়িতে আর রওনা দেয় সে ফ্যাক্টরির উদ্দেশ্যে। প্রায় 10 থেকে 15 মিনিট পর তারা পৌঁছায়। সাগর গাড়ি থেকে নেমে তার ছেলে পেলে সবগুলোকে বলে ভেতরে গিয়ে অনবরত গুলি করতে। তার কথা মতো সবাই ভেতরে ঢুকে পড়ে, আর সাথে সাগর, আরমান, মোবারক, শান্ত, আরিফ। ভেতরে ঢুকেই সবাই শুরু করে গুলি করা। সেখানে থাকা আমিন, নেওয়াজ এবং সাগর ভাইয়ের কাছ থেকে বেঁচে যাওয়া লোকটা উসমান সহ তাদের ছেলেপেলে সবাই থতমত খেয়ে যায়। আমিন, নেওয়াজ আর উসমান তাদেরকে দেখেই ভয় পেয়ে যায়। তাদের কলিজা কাঁপা শুরু করে দেয়, ঘামে ভিজতে থাকে শরীর। তারপরে ভয় কোনো রকম মুখ থেকে শুধু একটা শব্দই বের হয়, ব্ল্যাক হাইনা। তাদের মুখে ব্ল্যাক হাইনা নামটা শুনে সেখানে থাকা সবাই আটকে ওঠে। কারো মুখে কোনো কথা নেই। ওসমান, জানি না কালকে ভাগ্য তোর ভালো নাকি আমার। হয়তো আমার, তা না হলে তোর পার্টনারকেও পেতাম না। যাই হোক, লেটস এন্ড দ্য গেম। বয়েজ ফায়ার। সাথে সাথে শুরু হয়ে যায় সেখানে থাকা সবার উপর গুলি বর্ষণ। প্রচন্ড ভাবে গুলি ছুটছে আমি নেওয়াজের ছেলেদের উপর। ব্ল্যাক হাইনা গ্যাংয়ের প্রশিক্ষণ প্রাপ্ত প্রতিটা ছেলে, সব দিক থেকে খুব দক্ষ, যে কোনো আর্মসে পরিপক্ক। সবগুলো সেখানে শার্প শুটার, তাই কারো একটা বুলেটও মিস হচ্ছে না। এক এক করে কিছুক্ষণের মধ্যেই লুটিয়ে পড়ে আমি নেওয়াজের সবগুলো ছেলে। শুধু কোনো মতে সেখান থেকে বেঁচে যায় আমি, নেওয়াজ আর উসমান, কারণ তারা কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। সাগর ভাই, আমিন, নেওয়াজ আর ওসমান পালাইছে। দোস্ত, গাড়ি বের কর, ওইগুলারে ধরতে হবে। এই না, পালাক, কিছুক্ষণ প্রাণ নিয়ে দৌড়াদৌড়ি করুক। কিন্তু কোনো কিন্তু না, গাড়ি নিয়ে আয়, বুড়িগঙ্গার পারে যাব। ওকে। বেরিয়ে পড়ে ব্ল্যাক হাইনা তাদের গন্তব্যের উদ্দেশ্যে। কামরাঙ্গীর চরের রাস্তাগুলো কাঁপিয়ে ছুটে চলেছে ব্ল্যাক হাইনার দল। রাস্তার চারপাশে লোকজন তাকিয়ে আছে সেই দিকে। 7 থেকে 8টা কালো গাড়ি ছুটে চলেছে, যেগুলোর সামনে একটা কালো হাইনার ছোট মূর্তি বসানো আছে। গাড়ি গিয়ে দাঁড়ায় বুড়িগঙ্গার পারে। তারা সবাই নেমে বোটে ওঠে, শুধু সাগর ভাই নিচে দাঁড়িয়ে থাকে। দাঁড়ায় আছিস কেন, উঠবি না? তোরা যা, আমার একটা কাজ আছে, শেষ করে আসছে। শান্ত, তুইও আয় আমার সাথে। ওকে। এ বলেই শান্ত বোট থেকে নেমে আসে আর তারা রওনা দেয় তাদের গন্তব্যে। সাগর আর শান্ত দাঁড়িয়ে আছে বুড়িগঙ্গা নদীর ধারে। কিরে বন্ধু, দাঁড়িয়ে রইলি যে? দোস্ত, মা বোনের সাথে দেখা করতে মন চাইতেছে। তাহলে চল দেখা কইরা আসি। ভয় করে ভাই, পরে যদি ওদের কিছু হইয়া যায়। সেটাও আরেক কথা, কারণ তুই এখন যে পজিশনে আছোস তা খুবই ভয়ঙ্কর। তোর সামনে পেছনে ডানি পাবে, সব দিকেই শত্রু। হয়তো বন্ধু আমাদের মা নেই, আমরা এতিম, তবে কিন্তু তোর মায়ের সেই 7 বছর ধরে মা ডাকি, তোর বোনের বোন ডাকি। তা জানি। তবে চল, যা হইব দেখা যাইব। আমরা এত পাওয়ারফুল হয়েও যদি আমাদের মা বোনকে রক্ষা করতে না পারি, তাহলে গ্যাংস্টার হইয়া লাভ হইল কি? সেটা আর কি বলছি।
ইনশাল্লাহ চল। এখন না, আগে কাজটা শেষ করে আসিব। চল। কই যাবি? একটা বোট আনা, তবে ফার্স্ট। ওকে। শান্ত কাকে যেন কল দেয় আর একটা বোট আনতে বলে আর ঠিকানাটা বলে। নদীর তীরে এক অদ্ভুত শান্তি আছে, তা ভালোই বুঝতে পারে সাগর। হালকা বাতাসের তোড়ে তার চুলগুলো দাঁড়িয়ে যায়। ঠান্ডা বাতাসটা সাগরের কাছে কেন যেন ভালো লাগে। সে আস্তে আস্তে আরো কাছে যেতে থাকে নদীর। তেমন স্রোত ছিল না, মাটির স্যাঁতস্যাঁতে গন্ধটা সে ভালোই পাচ্ছিল। এরই মধ্যে একটা বোট এসে তাদের সামনে দাঁড়ায়। শান্ত আর সাগর উঠে পড়ে বোটে আর রওনা দেয় এক অজানা উদ্দেশ্যে। হ্যালো। হ্যাঁ কুট্টি বল। অধরা কই রে তুই? আমি তো বাসায়, কিন্তু কেন? প্লিজ মোড়ে আয়, একটা কাজ আছে। আচ্ছা আসতেছি। ওকে আয়। অধরা কল কেটে মোবাইলটা রেখে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর রেডি হয়ে বেরিয়ে আসে। তারপর বাইরে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। আম্মু আমি একটু আসছি, নাদিয়ার সাথে দেখা করতে যাচ্ছি। যা, তবে তাড়াতাড়ি ফিরিস। আচ্ছা। এ বলেই অধরা বেরিয়ে পড়ে টিএসসির উদ্দেশ্যে। রিক্সা নিয়ে গিয়ে পৌঁছে গন্তব্যে। গিয়ে দেখে নাদিয়া আগে থেকেই দাঁড়িয়ে আছে। সে রিক্সা থেকে নেমেই তার কাছে চলে যায়। এতক্ষণ লাগে আসতে তোর বান্ধবী? কই এতক্ষণ, এই তো একটু। চল এখন। কোথায় যাবি? হাতির ঝিল। ওকে। কিছুক্ষণের মধ্যে তারা হাতির ঝিল পৌঁছে যায়। তারপর হাঁটতে থাকে সেখানে। দুজনে হাঁটতে হাঁটতে একটা বেলপুরিওয়ালার সামনে এসে দাঁড়ায়। মামা 2 প্লেট দিন তো। দিতাছি আফা। তারা দুজন কথা বলতে বলতে ভেলপুরি খাচ্ছে। ঠিক এমন সময় একটা ছেলেকে দেখে অধরা। সে দেখতে পায় ছেলেটা একা একা হেঁটে গিয়ে সেখানে এক কোণে বসে। হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটে যাবে তা সেখানে থাকা কেউ ভাবতে পারে নাই। হুট করে 7 থেকে 8 জন ছেলে কোথা থেকে এসে ওই বসে থাকা ছেলেটাকে বেধড়ক মারধর শুরু করে। আশেপাশের মানুষজন তাকিয়ে আছে, কেউ এগিয়ে আসছে না সাহায্যের জন্য। সেই দিকে চোখ পড়ে অধরা। সে দেখতে পায় যে ছেলেটাকে ওইখানে কোনায় বসতে দেখেছিল, সেই ছেলেটা বেধড়ক মারছে। অধরা দৌড়ে সেখানে যায়। এই যে থামুন আপনারা, না হলে পুলিশকে কল দিচ্ছি আমি। কে গো তুমি? ওর বয়ফ্রেন্ড? না না ভাই, হবে বয়ফ্রেন্ড তো দোস্ত আমরা। দাঁড়া, পুলিশকে কল না দিলে তোর শান্ত হবি না, না? এই বলে অধরা মোবাইল বের করে পুলিশের কাছে কল করে আর পুলিশকে যা বলার বলে মোবাইলটা রাখে। কে মামুনি, পুলিশ আসছে? হ্যাঁ আসছে, মানে দাঁড়িয়ে থাকে এখানে। ছেলেগুলো অধরাকে কিছু না বলে আবার শুরু করে সেই ছেলেকে মারধর। আর সেই সময় এই পুলিশ উপস্থিত হয়। পুলিশ অফিসার একজন গাড়ি থেকে নামতে অধরা তার কাছে যায় এবং ঘটনা সব বলে। ঠিক তখনই আসিফ বলেছে, ওই গাড়ি নিয়ে যেমন আসছস অমনে চলে যা, তা না হলে ওর মতো হাল তোরও করবো। সেখানে থাকা আর কিছু বলতে পারল না, কারণ তিনি ভালোই বুঝতে পারে যে সব টাকার পাওয়ারের প্রভাব। তাই তিনি গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। এইসব দেখে অধরা পুরোই হতভম্ব। কি বলবে বুঝতে পারছে না। কিরে সোনা, পুলিশ কি বলেছে? ওহ সরি, আমি তো ভুলে গেছি। এসব করে কোনো লাভ হবে না, উল্টো নিজের ক্ষতিটা করলা। মানে? পরে বুঝবা। এই চল সবাই। এই বলে আসিফ তার বন্ধুদের নিয়ে সেখান থেকে চলে যায়। আর অধরা বাকি সব চিন্তা বাদ দিয়ে যায় ছেলেটার কাছে। ছেলেটার কাছে গিয়ে তাকে টেনে দাঁড় করায় এবং নিয়ে গিয়ে এক জায়গায় বসায়। আচ্ছা, ওনারা আপনাকে ওভাবে মারছিল কেন? ওই কলেজের একটা ঘটনার জন্য। কি ঘটনা? সে সব খুলে বলে। আর এরই মধ্যে সেই সময় নাদিয়া সেখানে উপস্থিত হয়। কিন্তু তুই এতক্ষণ কই ছিলি? আরে আমার এগুলা ভয়, জানোস না, তাই যাই নাই ওইখানে। দূর গাধি। আচ্ছা, আমার জন্য আপনার কষ্ট করতে হয়েছে। ওরা আপনাকে কত কথা শোনাইছে, তার জন্য মাফ করবেন। আরে কিছু হবে না, ব্যাপার না এসব। এখন উঠি, আমি যেতে হবে। কিন্তু এই অবস্থায় কই যাবেন? বাসায় যাই, ভালো থাকবেন। এই বলে সে সেখান থেকে উঠে পড়ে এবং হাঁটা শুরু করে তার গন্তব্যের দিকে। সে হাঁটতে হাঁটতে মনে মনে বলে, আসিফ বিভৎস ভাবে মারবো তোকে। চল বাসায় যেতে হবে। চল। তারাও হাঁটতে থাকে। রাত তখন গভীর, ঘড়িতে সময় 2টার কাছাকাছি। ঢাকা শহর তখন গভীর ঘুমে। রাস্তার পাশে শহর পাহারা দেওয়া কুকুরগুলো জেগে আছে।
আর সাথে কলকিতে কিংবা বিড়িতে গাঁজা ঢুকিয়ে পিনিকে রাজ্যে ঢোকা মানুষগুলো রাস্তার পাশে থাকা লাইটগুলো নিভু নিভু করছে। সে আলোতেই রাস্তা হালকা পাতলা দেখা যাচ্ছে। সে আলোয় চোখে পড়ে একজনকে আসতে, লম্বা হুডি পরা, ডান হাতে হাতুড়ি আর বাম হাতে তলোয়ার। হেঁটে চলেছে একটা গোডাউনের দিকে। হাঁটতে হাঁটতে এসে পৌঁছায় গোডাউনের সামনে। শাটারের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে 4 জন ছেলে বসে মদের বোতল দিয়ে তাদের গলা ভিজাচ্ছে আর সিগারেট হাতে নিয়ে তাস খেলছে। আবার পাশে কয়েকজন গায়ে ইঞ্জেকশন পুশ করছে, গাঁজার পাতা কাটছে আর ট্যাবলেটের বড়ি বের করছে। সেই সব দেখে একটা মুচকি হাসি দেয় এবং শাটারটা উপরে তুলে ভেতরে ঢোকে। ওই কে রে তুই? এখানে কি কাজ? আমি সাগর ভাই। কথাটা শুনিয়ে চোখ বড় করে ফেলে আসিফ। গলা শুকিয়ে যায়। সে সহ আশেপাশের বাকি সবাইও ভয় পেয়ে যায়। তাও আসিফ ভয় ভয় বলে, ভাই আপনি হঠাৎ এখানে? তোদের বেরহম মরণ দিতে। কথাটা শুনিয়ে আসিফ সহ বাকিরা দাঁড়িয়ে যায়। এক পা করে সবাই পেছাতে থাকে, কারণ সেখানে সবাই মাতাল হলেও বুঝতে পারে তাদের মৃত্যুর সামনে। তাই নেশা টেশা সব উধাও হয়ে গেছে। ভাই আমরা কি করেছি? শোন তাহলে, প্রথম তোরা এখানে মাদক নিয়ে বসছ, তারপর আজ বিকালে একটা ছেলেকে বেধড়ক মারধর করছো, এরপর একটা মেয়েকে খারাপ খারাপ কথা বলছো, আর তারপর তোরা এখন আমাকে সচক্ষে দেখবি, তাই বাঁচার চান্স নাই। এই বলেই সে সাথে তার হুডির টুপি পেছনে ফেলে দেয়। আসিফ তাকে দেখে পুরোই অবাক। তুই না, আমি সাগর ভাই, দ্য লর্ড অফ ব্ল্যাক হায়না। এই বলে সজোরে এক আঘাত করে হাতুড়ি দিয়ে আসিফের মাথায়। এই ছেলে দাঁড়াও। সাগর পেছনে ঘুরে দেখে অধরা। সে অবাক হয়ে যায়, কারণ তাকে এখানে দেখবে সে ভাবতে পারেনি। ঠিক সেই সময় সেখানে উপস্থিত হয় আরমান, শান্ত আর মোবারক। কই যাও এখান দিয়ে? কই মানে? আমি এখান দিয়ে কলেজ যাচ্ছি। সামনের কলেজটায়? হ্যাঁ ওটাই। চলো একসাথে যাই, আমিও ওটা দিয়ে অ্যাডমিশন নিয়েছি। ও চলেন তাহলে। কিরে দোস্ত, তোরা হঠাৎ এখানে? যাক, এতক্ষণে খেয়াল করছো। তা খেয়াল তো অনেক আগেই করেছি, ওনার সাথে কথা বলছিলাম যে, তাই আর কি। আমাদের যে ভাবি আছে একটা, তা তো কখনো বলস নাই। ওই শালা, কে বলেছে উনি তোর ভাবি? তারা হলে দোস্ত উনি। আরে কালকের ঘটনার পর পরিচিত হয়েছি তো, আমি কেমনে কইতাম উনি কে? এসব বাদ দে, এটা বল এখানে করছো কি? একটু এই পাশে আয়, কথা আছে। ওকে, আপনি এখানে একটু দাঁড়ান, আমি আসতেছি। ওকে। এই চল। সাগর, আরমান, মোবারক আর শান্ত রাস্তার এক পাশে গিয়ে দাঁড়ায়। হ্যাঁ বল এবার। দোস্ত কাল রাতে কি আসিফে মাইরে ফেলছস? কেন, কি হয়েছে? না, গতকাল রাতে আসিফ সহ তার আরো 7 থেকে 8 জন বন্ধুর খুব ভয়ানক বিভৎস ভাবে মৃত্যু হয়েছে। তার জন্য পুলিশ এখন সে এরিয়ায় কুকুরের মধ্যে ঘুরতেছে। আর তার থেকে বড় কথা, সুজয় নন্দী দেশে আসতেছে। আসিফের বড় ভাই রাত এখন সুজয়ের আন্ডারে কাজ করে। আর ওরা তো শিওর যে ওর ভাইকে তুই মারছস। স্পেশালি ওর গায়ে আঁকা হাইনাটার চিহ্নটা আর মারার স্টাইলটাই বুঝে গেছে। এখনো দেশে আসবে আজকে, আর আল্লাহ জানে দেশে আসলে কি হবে। ওই মাথায় রাখিস, এটা ব্ল্যাক হায়না। হায়নার মতো যখন থাবা আর কামড় একসাথে পড়বে, তখন বুঝতে পারবে ওই সুজয় নন্দী। হয়তো তোকে বন্ধু হিসাবে ছাইরা দিছিলাম, কিন্তু এখন হবে খেলা। ওর বিশ্বাসঘাতকতার পরিণাম এবার বুঝবে ও। আর এখন আমরা এখানে থাকবো তোর সাথে। কিন্তু কেন? তোর উপর যে কোনো মুহূর্তে হামলা হবে, তাই আমরা থাকবো এখানে। হাসাইলি রে বন্ধু, যা চলে যা, আমি সামলাই নিতে পারবো। যা দোস্ত, তোরা সুজার ব্যাপারে খবরা খবর নে, আর ওই দিক সামলা। না, আমরা এখানেই থাকবো, ওই দিক সামলানো যাবে। যেটা বলছি ওইটা কর, আমি এখানেই যথেষ্ট। আর যা, এখন আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে। যা তোরা, এখানে যাতে কাউকে দাঁড়িয়ে থাকতে না দেখি, সোজা ক্যাম্পে যা। সাগর তাদের উত্তরের অপেক্ষা না করে হাঁটা ধরে এবং দেখতে পায় অধরা এখনো দাঁড়িয়ে আছে। তাই সেখান থেকে চলে আসে অধরার কাছে। এতক্ষণ কি এত কথা? হ্যাঁ, ওই একটু ঝামেলা হয়েছে তো, তাই। আপনি দাঁড়ায় রইলেন কেন? চলে যাইতেন। এই চুপ, চলো এখন। সাগর আর কোনো কথা না বলে হাঁটতে শুরু করে। অধরাও হাঁটছে। আচ্ছা, তোমার বাসায় কে কে আছে? আমি, মা আর বোন। ও,
তো এখানে কোথায় থাকো তোমরা? তোমরা না, আমি। মা বোনেরা গ্রামে থাকে। ও, তার মানে তুমি এখানে একা? একা না, বন্ধুরা আছে। কোথায় থাকো? আপনি যাই না, কি করবেন? না, এমনি। হুম। এরপর তারা আর কোনো কথা বলে না। হাঁটতে হাঁটতে কলেজে ঢুকে পড়ে। সাগর গিয়ে ক্লাসে ঢুকে পড়ে আর লাস্ট বেঞ্চে গিয়ে বসে। তারপর এক এক করে সব শিক্ষার্থী ক্লাসে প্রবেশ করে। ক্লাস শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে সাগর দেখতে পায় অধরাও তাদের ক্লাসে এসেছে এবং একটা মেয়ের সাথে ফার্স্ট বেঞ্চে গিয়ে বসে। এরপর ক্লাস শুরু হয়। এক এক করে সবগুলো ক্লাস শেষ হয়। ক্লাস শেষে সাগর বেরিয়ে ক্যাম্পাসের একটা গাছের নিচে গিয়ে বসে। আচ্ছা, এই ছেলেটা এমন একঘেয়ে কেন? জানি না, আজকে 3 দিন কলেজে আসছে যে তার মধ্যে কারোর সাথেই কথা বলে না, একা একাই থাকে। ও, তোর এত চিন্তা কেন ওকে নিয়ে? ভালো ভালো পাচ্ছিস নাকি? ধুর না, এমনি। দেখি তো ওরে লাগতেছে কারোর সাথে খুব মারামারি করছে, শরীরে ব্যান্ডেজ এবং কয়েক জায়গায় ফোলা ফোলা। আরে না, মাইর খেয়েছে যে। এই, তা তুই কেমনি জানোস? আয় হাঁটতে হাঁটতে বলছি। হাঁট। দুপুর 2:17 ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর। এয়ারপোর্টেই মাত্র মালয়েশিয়া থেকে আসা বিমান ল্যান্ড করে, আর সেই বিমান থেকে নেমে আসে দ্য আন্ডারওয়ার্ল্ড কিং অফ থাইল্যান্ড, জল প্যান্থার গ্যাংয়ের লর্ড সুজয় নন্দেজি। এয়ারপোর্টে থেকে বের হতেই দেখে রাহাত দাঁড়িয়ে আছে এবং সাথে 30 থেকে 40 টনের মতো ছেলে পেলে হবে নিয়ে এসেছে। ভাই, সালাম ভাই। কি রে রাহাত, কেমন আছিস? এই তো, তুমি যেমন দেখেছো। তা দাঁড়িয়ে থাকবি নাকি? কি যে বলো না, আসো। এ বলেই রাহাত গাড়ির দরজাটা খুলে দেয় আর সুজয় গিয়ে গাড়িতে বসে এবং রাহাত সুজয়ের পাশে গিয়ে বসে। আর তারপর রওনা দেয় তাদের আস্তানার উদ্দেশ্যে। তা এদিকের কি খবর রে? খুব খারাপ ভাই, ওই সাগর ভাইয়ের জন্য এখানে কিছু করা যাচ্ছে না। সব কাজে ও বাধা দেয়। এই তো কিছুদিন আগে পুরান ঢাকার সবচেয়ে বড় মাদক ডিলার আমিন নওয়াজ এবং তার সঙ্গী উসমানকে মেরে ফেলেছে। আচ্ছা, ওর সমস্যা কি? ও কি মরার জন্য এমন করতেছে নাকি? ভাই, তা তো আমার পক্ষে বলা সম্ভব না। ও এখন যে পরিমাণ ক্ষমতায় আছে, তাকে মারা তো দূর, ছোঁয়াও অসম্ভব। না, অসম্ভব বললে ভুল হবে, কল্পনার বাইরে পুরা। কি বলস? এত ক্ষমতা ওর? ক্ষমতা মানে? শালায় দিনে কোনো কিছু করে না, যা করে সব রাতের গভীর অন্ধকারে। আর ভাই, সবচাইতে স্পেশাল কথা, আজ পর্যন্ত ওরে কয়েকজন ছাড়া কেউ দেখে নাই। এমনকি ওর বন্ধু আরমান ভাই, মোবারক ভাই, আরিফ ভাই আর শান্ত ভাই, এগুলা কাউরে তো দেখে নাই। কেউ না দেখুক, আমি তো দেখছি। কি বলো ভাই, সত্যি? হ্যাঁ। কিভাবে? আনতে পারবি পরে, এখন না। গাড়ি চলছে তার আপন গতিতে। সামনে 4টা, পেছনে 4টা, মাঝেরটায় সুজয় আর রাহাত। এই, তুমি এখনই এখানে যে বাসা যাবা না? গাছতলায় বসেছিল সাগর, তখনই তাকে দেখে অধরা কথাটা জিজ্ঞেস করে, কিন্তু সাগর কোনো উত্তর দেয় না। তাই অধরা আবার জিজ্ঞেস করে, কি হলো বলো না যে, এখনো যে বসে আছো? সাগর খাতার দিকে তাকিয়ে বলল, এমনি যাব পরে, তাড়াহুড়ো নাই। কি এমন কাজ যে আরো পরে যাবা? দেখছেন না, নোট করতেছি, তাই পরে যাব। ও, ওকে, আমিও তাহলে তোমার সাথে পরে যাব। অধরা সাগরের পাশে বসতে বসতে কথাটা বলে। না, কেন? আপনি চইলে যান। না, তোমার সাথে যাব। বললাম না চইলে যান, আমার দেরি হইতে পারে। এই, একদম চুপ, যা বলছি তাই করো। কাজ শেষ করো, একসাথে যাব। আপনার ইচ্ছা। কিছুটা বিরক্ত হয়ে কথাটা বলল সাগর। পরন্ত বিকেল, কলেজ ক্যাম্পাসে বসে বসে নোট করছে সাগর, আর তার পাশে বসে আছে অধরা। হালকা হালকা ঠান্ডা বাতাস বইছে, গাছের পাতাগুলো বাতাসে নড়ে উঠেছে। শহুরে পাখিগুলো গাছে ডাকছে, আর কারেন্টের তারগুলোতে শহুরে কাকগুলো বসে বসে তাদের বিরক্তিকর কণ্ঠে ডাকছে। ক্যাম্পাসে অল্প কয়েকজন শিক্ষার্থী ঘুরছে। অধরা তাকিয়ে আছে সাগরের দিকে। সাগর নোট করছে খাতার দিকে তাকিয়ে। অধরা তাকিয়ে থাকাটা অবশ্য খেয়াল করেছে সে, কিন্তু কিছু বলেনি, কারণ তারও কেন যেন ভালো লাগছে।
আচ্ছা, তোমার কলেজে কোনো বন্ধু নেই কেন? আমার ভালো লাগে না তাই। তাহলে সকালে আসলো যে, ওরা কে? ওরা আমার ছোটবেলার বন্ধু। ও, তা কলেজ করতে সমস্যা কি? আমার ভালো লাগে না বললাম না। তা আমিও কি ফ্রেন্ড হতে পারি না? আমরা তো একই ক্লাসের। যেভাবে আছেন বরাবরই আছেন। কেন? আরে করি না আমরা ফ্রেন্ডশিপ? না বললাম, আপনি হয়তো আমার ব্যাপারে জানেন না পুরোপুরি। ফ্রেন্ডশিপ করলে সব জেনে যাবে, বুঝছো? দরকার নাই, এভাবেই থাকেন। এই ছেলে, একটা থাপ্পড় দিব। বললাম না বন্ধুত্ব করতে। এত ভাব দেখাচ্ছ কেন? অধরা সাগরের গলার চেপে ধরে কথাটা বলে, আর একদম তার মুখের কাছে চলে যায়। গাছের পাখিরা কোলাহল লাগিয়ে দেয়, কাকগুলো তার থেকে উড়ে চলে যায়। বাতাসটা যেন আরো জোরে বইতে থাকে। নিয়তি যেন অধরাকে বলার চেষ্টা করছে, তুই যাকে ধরেছিস সে কোনো সাধারণ মানুষ না, সে এক কুখ্যাত সন্ত্রাসী, মাফিয়া জগতের রাজা, লর্ড অফ ব্ল্যাক হাইনা। সাগর এক দৃষ্টিতে তাকিয়ে আছে অধরার দিকে। তার মুখ আর অধরার মুখ একেবারে কাছে। দুজন দুজনের নিঃশ্বাস অনুভব করতে পারছে। অধরার গরম নিঃশ্বাসগুলো একদম সাগরের মুখে গিয়ে পড়ছে। সাগর তাকিয়ে দেখছে তাকে, তার যেন পলক পড়তে চাইছে না। এক অপরূপ রূপবতী সে, তার চেহারায় এক অন্যরকম নেশা আছে। সে স্পষ্ট দেখতে পাচ্ছে অধরার ঠোঁটের মাঝ বরাবর তিলটা। ইচ্ছে করছে ছুঁয়ে দিতে, তবে তার অনুমতি নেই। সে এক অন্যরকম মায়া দেবীর মতো। তার ডাগর ডাগর আখি চূড়ার উপর কালো পাপড়িগুলোই তাকিয়ে থাকতে সে যেন আর পারছে না। যে কোনো মুহূর্তে যেন সে ছুঁয়ে দেবে। তারপরও শান্তি নেয় সে নিজেকে। সেও কিছু বলছে না। অধরা যে তার কলার ধরেছে, অন্য কেউ হলে এতক্ষণে তার মাথার খুলিতে বুলেট একাকার করে ফেলতো। অধরা কলারটা ছেড়ে দেয় আর বলে, এখনো কি করবি না? আচ্ছা করবো, যান। অধরার সাথে সাথে লাফিয়ে তার গিয়ে বলে, সত্যি? হ্যাঁ সত্যি। ওকে, তাহলে আজকে থেকে আমরা ফ্রেন্ড। বললাম তো ফ্রেন্ড। থ্যাংক ইউ সো মাচ। ফ্রেন্ডশিপে এসব নেই, বসেন এখানে। ওই ফালতু ফ্রেন্ড হয়ে আপনি বলতেছো কেন? ও আচ্ছা, সরি, অভ্যাস হয়ে গেছে তো তাই। যাই হোক, ওঠো, যেতে হবে। চলো। সাগর আর অধরা উঠে হাঁটা শুরু করে কলেজের বাইরের দিকে। চলো, বুড়িগঙ্গা নদীর পাড়ে যাবো। সুন্দর না? খুব সুন্দর দেখা জায়গাটা। বুড়িগঙ্গার নাম শুনে সাগরের মাথায় কি একটা যেন ঘুরপাক খেতে থাকে। তারপর বলে, ওকে চলো। অধরা গিয়ে একটা রিক্সা নেয় এবং দুজনে উঠে বসে। অধরা আজ খুব খুশি। কেন সে নিজেও জানে না। সে শুধু এতটুকুই জানে, সাগরের সাথে কথা বললে তার মন একদম ভালো হয়ে যায়। কিছুক্ষণ পর রিক্সা এসে বুড়িগঙ্গার পাশে দাঁড়ায়। তারা রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে নদীর পাড়ে গিয়ে দাঁড়ায়। বেশ শান্ত দেখাচ্ছে নদীটাকে। ট্রলার, সাম্পান, ছোট ছোট নৌকা আর লঞ্চে ভর্তি নদী। সন্ধ্যা প্রায় নেমে পড়েছে। ঠান্ডা বাতাসটা খুব ভালো লাগছে সাগরের কাছে। এই চলো, ওই জায়গায় যাবো। ফুচকা খাবা তাই না? তুমি কেমনে বুঝলা? চলো। সে আর কিছু না বলে চুপচাপ হাঁটতে থাকে ফুচকাওয়ালার দোকানের দিকে। পেছনে পেছনে অধরাও আসতে থাকে। মামা, এক প্লেট ফুচকা দেন তো। বইয়েন দিতাছি। তুমি খাবা না? এক প্লেট দিতে বলেছে। না, আমি ফুচকা খাই না। মামা, এক প্লেট চটপটি দিয়েন। ও ভালো। দুজনে খাচ্ছি আর কথা বলছে। সাগর তাকিয়ে আছে অধরার দিকে। অধরা কথা বলছে তো বলেই যাচ্ছে। নদীর পাড়ের বাতাসে অধরার চুলগুলো এলোমেলো হয়ে উঠছে, সেটাই দেখছে সাগর। তার মিষ্টি ঠোঁট জোড়ায় কিছুক্ষণ পর পর ফুচকার টক পানিগুলো লাগছে, বেয়ে বেয়ে পড়ছে ঠোঁট দিয়ে। সাগরের কেন যেন হিংসে হচ্ছে খুব। সে না পারছে বলতে আর না পারছে সহ্য করতে। এইভাবে কি দেখছো? না না, কিচ্ছু না। ঠিক সেই সময় কিছু লোক আসলো ফুচকার দোকানে এবং এসেই ফুচকাওয়ালার কাছ থেকে চাঁদাবাজির টাকা চায়। ফুচকাওয়ালা দিতে না চাইলে তাকে মারার জন্য দোকান থেকে বের করে নিয়ে আসে। আর সেটা দেখতে পায় সাগর এবং বলে, এই যে ভাইয়েরা, আপনারা ওনাকে এমন হেনস্থা করছেন কেন? উনি বয়সে আপনার অনেক বড় হয়। সাগরের কথাগুলো শুনে সবগুলো লোক সাগরের দিকে তাকায়। সাগরকে দেখতেই সবগুলোর মুখ শুকিয়ে যায়। আর ঠিক সেই সময় ভাই দৌড়ারে কথাটা বলে সেখানে একজন ভো দৌড় দেয়। তার এমন কাণ্ড দেখে বাকিরা হতভম্ব। আর একজন সেখানে সাগরকে বলে ওঠে, ওই কে রে তুই? এত জ্ঞান দিস কেন? হ্যাঁ, জ্ঞান দেই আর না দেই, ওনারে সাইরা দেন ভাই। উনি গরিব মানুষ,
কত টাকাই আর কামায়। ওই এই মাদার চোদকে ধরে আনতো। মুখ সামলাইয়া কথা ক, জিব্বা টাইনা সিজে ফেলাম। ও মা গো, ওই আমগো জিবা টাইনা ছিড়বো। ওরে এইদিকে নিয়ে আয়, দেখি কেমনে ছিড়ে। সাথে সাথে একটা লোক আসে আর সাগরকে ধাক্কা দিয়ে ওই লোকটার সামনে নিয়ে যায়। নিয়তি শান্ত হয়ে পড়ে। তখন রক্তের খেলা শুরু হওয়ার সময়ই চলে এসেছে বুঝতে পেরে। লোকটা সাগরের কলার চেপে ধরে বলে, এই ল, আমি জিব্বা বাইর করতেছি, দেখি ছিড়। কথা বলেই লোকটা তার জিহ্বা বের করে দেয়। সাগর শুধু লোকটার দিকে একবার তাকায়। নদীর পানি স্রোত বাড়িয়ে দেয়। বাতাসের তোড়ে পাড়ে বালু উঠতে থাকে খুব। এ যেন প্রকৃতির ভয় পেয়ে যাওয়া রূপ। সন্ধ্যারতি সময়ের পাখিগুলোও দেখে ঘটনাটা। তারাও টের পেয়ে যায় এই কোনো রক্তের স্রোতের আভাস। গাছে থাকা পেঁচাটা চোখ বড় বড় করে তাকিয়ে আছে সেদিকে। কি হতে যাচ্ছে এখন? আর ঠিক তখনই একটা বিকট চিৎকারের শব্দ শুনতে পায় সবাই। সেখানে থাকা সবাই দেখতে পায় লোকটার মুখ থেকে প্রচন্ড ভাবে রক্ত বের হতে থাকে। এক ভয়ঙ্কর রকমের দেখতে লাগছে তাকে। সবাই ভয় পেয়ে যায়। অধরা তো চোখ বড় করে তাকিয়ে থাকে, কারণ সে একটু আগে দেখতে পায় যে সাগর তার কোমর থেকে ছুরি নিয়ে এক কোপে ফেলে দেয় চার জিহ্বাটা। সেখানে আর কেউ দাঁড়িয়ে থাকার সাহস পায় না, দৌড়াতে থাকে প্রাণপণে। ঠিক তখন আরেকটা ঘটনা ঘটে। সাগর তার হাতে থাকা ছুরিটা দৌড়ানো লোকগুলোর দিকে ছুঁড়ে মারে, আর ছুরিটা সোজা গিয়ে গলার পেছন দিয়ে ঢুকে সামনে থেকে বেরিয়ে যায়। আর সাথে সাথে একটা নিথর দেহ মাটিতে পড়ে যায়। যাকে মেরেছে সে সাগরের কলার ধরেছিল। অবশ্য সেটা সেখানে থাকা তারা ছাড়া বাকি সবাই জানে যে এই সাগর ভাই কাউকে ছাড় দেয় না। এদিকে জিহ্বা কাটা লোকটা মাটিতে পড়ে গোঙাতে থাকে। তার মুখ থেকে অনবরত রক্ত বের হতে থাকে। ফুচকাওয়ালা বুঝতে পারে যে এই ছেলে সাধারণ মানুষ না। সাগর ফুচকার দোকানে যায় এবং সেখানে থাকা একটা বটি দা বের করে আনে। অধরা দেখে ভয় পেয়ে যায়, বুঝতে পারে লাশ আরেকটা পড়বে। অধরা সেখানে আর দাঁড়িয়ে থাকতে পারে না, তাই সে দৌড়ে চলে যায় রাস্তায় এবং সে রিক্সা নিয়ে নেয়। ছল ছল শব্দ করে চলছে নৌকা। বুড়িগঙ্গার পাড়ে বসে বসে সিগারেট খাচ্ছে সে। রাত তখন 9টা পার হয়ে গেছে। সে সিগারেটের ফিল্টারের ঠোঁট লাগিয়ে লম্বা একটা টান দেয়, আর ধোঁয়াগুলো পাঠিয়ে দেয় তার মনের গহীনে। ভাবতে থাকে সেই ভয়াবহ শৈশবের কথা, যেখানে সে খেলাধুলার বয়সে, আদর যত্ন পাওয়ার বয়সে, শখ আহ্লাদ পূরণ করার বয়সে পিস্তল তুলে নেয়। এসব ভাবছিল আর তখনই তার ফোন বেজে ওঠে। পকেট থেকে মোবাইল বের করে দেখে আরিফের কল। রিসিভ করে। বল। কই তুই? একটু ইমার্জেন্সি আস্তানায় আয়। ওকে। এই বলেই কল কেটে দেয় আর উঠে হাঁটা ধরে আস্তানার উদ্দেশ্যে। সারা রাত ঘুম হয়নি। সে ভেবেই কুল পাচ্ছে না এভাবে কেউ কাউকে কিভাবে মারতে পারে। একটা বার হাতও কাঁপলো না। কে হতে পারে ও? আর ওকে দেখে ওই লোকটা এভাবে দৌড় দিল কেন? না, আজকে তাকে জিজ্ঞেস করবো। না, ও যদি আমাকে মেরে দেয়, কারণ আমি তো কালকে দেখে ফেলেছি খুন করতে। না না, আজকে জিজ্ঞেস আমি করবই। এইসব ভাবতে ভাবতেই বিছানা ছেড়ে উঠে অধরা এবং উঠে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। কলেজ ক্যাম্পাসে বসে আছে সাগর, তার পুরোনো সেই জায়গায়, মানে গাছের নিচে। আজকে ঢাকা শহর একটু গরম আর আতঙ্ক মিশ্রিত। গতকাল রাতের 2 খুনের জন্য সাগর বসে বসে কি যেন আনমনে ভাবতে থাকে। আর ঠিক সেই সময় তার সামনে উপস্থিত হয় অধরা। সাগর মাথা তুলে তাকায়। তা এখানে? তোমার সাথে কথা আছে তাই। লাভ নাই। কালকে যা দেখেছো তা আমার নিত্যদিনের কাজ। এগুলো আমার জন্য কিছু না, মশা মারার মতো। আমি যদি পুলিশকে বলে দিই? তা কখনোই পারবো না। কেন? না পারার কি আছে? প্রথমত, পুলিশ আমারে ধৈর্যা নিয়ে যাবে ঠিক, কিন্তু আমার জন্য 1 ঘন্টা লাগবে থানা থেকে আসতে। দ্বিতীয়ত, তুমি নিজেই আমারে পুলিশের কাছে দিতে চাও না, বাঁচাইয়ে রাখতে চাও। তা না হইলে কাল রাতে, না হয় আজ সকালেই পুলিশকে ইনফর্ম করতা, বুঝছো? এই বলেই সাগর সেখান থেকে উঠে যায় এবং হাঁটা দেয় ক্লাসের দিকে। অধরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে সাগরের বলা কথাগুলো। কে এই ছেলে? আর ঠিকই তো, আমি তো চাইলে তাকে কালকে বা আজকে ধরিয়ে দিতে পারতাম, কিন্তু না, ও তো তার কাছে পারমিশন নিচ্ছে। সে আর বেশি কিছু চিন্তা না করে হাঁটা শুরু করে ক্লাসের দিকে। রাহাত, হ্যাঁ সুজয় ভাই বলো। এই আগামী পরশু পোলাপান নিয়ে রেডি থাকিস। সাগরদের তেজগাঁও ক্যাম্পে অ্যাটাক দেব। আচ্ছা ভাই, চিন্তা করতে হবে না, সব রেডি থাকবে। ওকে, যা।
রাহাত রুম থেকে বের হয়ে যায় আর তখনই সুজয় কাকে যেন কল করে। কিরে পাইছস খবর? কোথায় থাকে? সাব্বাস বেটা, আমাকে সব পাঠিয়ে দে। সুজয় কল কেটে মোবাইলটা পকেটে রাখে আর আস্তে করে বলে ওঠে, এখন খেলা হবে সাগর ভাই। ক্লাস শেষ করে সাগর বাইরে আসে এবং আবার গিয়ে গাছতলায় বসে। আর ঠিক তখনই অধরা আসে। এই আসো তো আমার সাথে, কই? গেলেই বুঝতে পারবা। আচ্ছা চলো। অধরা আর কিছু না বলে গিয়ে একটা রিক্সা নেয় এবং দুজনেই উঠে বসে। সাগর খেয়াল করছে যে অধরা আজ একটু ওর দিকে চেপে বসেছে, তবুও সে কিছু বলছে না। দুজনে গিয়ে হাতের ঝিল নামে। রিক্সার ভাড়া দিয়ে হাঁটতে হাঁটতে একটা জায়গায় গিয়ে বসে। তাই এখানে নিয়ে আসলা কেন? আমার ইচ্ছে হয়েছে, কথা বলবো না, চুপচাপ যাও, একটা আইসক্রিম নিয়ে আসো, যাও। ওকে। সাগর উঠে যায় আইসক্রিম আনতে। সে হাঁটছে আর ভাবছে, শালার এত বড় সন্ত্রাসী নাকি একটা মেয়ের জন্য আইসক্রিম আনতে যায়? বাহ। এইসব ভাবতে ভাবতে যাচ্ছে। কিছুক্ষণ পর আইসক্রিম নিয়ে এসে যায় অধরার কাছে, কিন্তু সেখানে গিয়ে সে হতভম্ব হয়ে যায়। এই কি, অধরা কই? এইমাত্র তো এখানে ছিল। সাগর আশেপাশে ভালো করে চোখ বুলিয়ে নেয়, কিন্তু কোথাও দেখতে পায় না। তখনই তার মোবাইল বেজে ওঠে। সে মোবাইল বের করে দেখে অপরিচিত নাম্বার। রিসিভ করে। হ্যালো, কে? ওপাশের কথাটা শুনে সাগর পুরোই স্তব্ধ। সে কি বলবে বুঝতে পারছে না। কল কেটে দেয় এবং মোবাইল পকেটে রেখে ও হাঁটা ধরিয়ে তাকে বলা গন্তব্যের দিকে। আসবে বলে মনে হয় তোর? রাহাত ভাই তো বলেছিল যে আসবে। আমাকে তো এটাও বলেছে যে ও আসলে নাকি চোখের সামনে কিয়ামত দেখতে হবে। ওই রাশিয়ান আর্মিতে কাজ করছি। এমন সিরিয়াল কিলার সবার উপরে নাম। 4টা দেশ থেকে ডেট ওয়ারেন্ট আসে কোন না কোন সাগর ভাই। কে এই সাগর ভাই? মার্শাল আর্ট মাস্টার, টপ বডি বিল্ডার। এমন কোনো অস্ত্র নেই যে সে তার নাম জানে না বা ব্যবহার জানে না। এমনকি একটা মেশিন আকারের ভিতরে কি কি কোন কোন জায়গায় আছে তা পর্যন্ত জানে। সাপ থেকে সাপ শটের তলহরের রাজা, যার আন্ডারে গোটা আন্ডারওয়ার্ল্ড এবং গোটা মাফিয়া জগৎ নুয়ে পড়ে, যে একাই একটা মেশিন দিয়ে পুরো এক গ্যাং শেষ করার ক্ষমতা রাখে এবং 22টা দেশের পুলিশ, ইন্টারপোল, সিবিআই এবং সিআইডি থেকে করা ডেথ ওয়ারেন্ট। সে হচ্ছে এই সাগর ভাই। কথাগুলো পাশ থেকে বলে ওঠে রাহাতের ডান হাত আবির। আবিরের কথাগুলো শুনে শিওরে ওঠে নিহান আর ফয়সাল। মুখ একেবারে বন্ধ হয়ে গেছে তাদের। মানে কিং অফ আন্ডারওয়ার্ল্ড অ্যান্ড মাফিয়া ওয়ার্ল্ড। তার চোখে চাউনিতেই ভয়ে ঢুকরে যায়। স্রোত বেড়ে যায় নদীর, কোলাহল লেগে যায় শান্ত সমাজে। যার মরণের চিহ্ন দেখলে ভিতরে আত্মা পর্যন্ত কেঁপে ওঠে। সে হচ্ছে সাগর ভাই, দ্য লর্ড অফ ব্ল্যাক হায়না। আবিরের মুখ থেকে এই ব্ল্যাক হাইনা নামটা শুনে কেঁপে উঠে নিহান আর ফয়সাল। কোন ব্ল্যাক হায়না যেটার 5 জন বিশিষ্ট লিডার? হ্যাঁ, ওইটাই। চোখ বড় করে ফেলে সে, খানাতে থাকে। তার হাঁটু জোড়া কাঁপতে শুরু করে দেয়। জীবনে অনেক শুনেছে এই গ্যাংয়ের নাম, তবে কল্পনাও করতে পারে নাই যে এটা এই বাংলাদেশেই থাকবে। এদিকে নিহান সোজা চলে যায় অধরার কাছে। অধরা ভয়ে একাকার, কান্না করতে করতে তার চোখ ফুলে গেছে। সেটা খেয়াল করে নিহান এবং তাকে বাঁধন খুলে বাইরে নিয়ে আসে। ফয়সাল অধরাকে দেখেই বলে, আচ্ছা উনিকে তাহলে? আবির অধরার দিকে তাকিয়ে একেবারে স্তব্ধ আর হতবাক। তার চোখে ভয় ঢুকে যায়। ইনি তো সাগর ভাইয়ের ভালোবাসার মানুষ। কথাটা শুনে ফয়সাল, নিহান আর অধরা সবাই অবাক। অধরা বেশি অবাক হয়, তার মাথায় ঢুকছে না কিছু। ওনার ব্যাপারে কিছু বললে সে যা করে, আর তোরা তো তার গার্লফ্রেন্ডকে তুলে নিয়ে আসলি। আল্লাহ জানে এখন কি হবে তোদের। আমি নাই, চলে যাচ্ছি। মরা দিয়েছে এখন আমার নাই। এ বলে আবির সেখান থেকে বেরিয়ে পড়ে। সে খুব তাড়াহুড়ো করে চলে যায়। আর এদিকে ফয়সাল আর নিহানের বুকে ঝড় উঠে যায়। তারা বুঝতে পারছে না তারা কি করবে। আবির কথা মতো আর তার ভয় দেখে এতটুকু আন্দাজ করতে পারছে যে সে এখানে আসলে এক তুলকালাম বাঁধিয়ে ফেলবে। ঠিক সেই মুহূর্তে বাইরে প্রচন্ড গোলাগুলির আওয়াজ। ফয়সাল টের পেয়ে যায় যে মরণ তাদের কাছে চলে এসেছে। তারপরও সে হালকা সাহস করে বাইরের দিকে যায় এবং তার পিছু পিছু নিহানও যায়। তারা বাইরে এসে পুরোই হতভম্ব। স্পষ্ট দেখতে পায় মাটি রঞ্জিত হয়ে আছে লাল রক্তে। নিথর দেহগুলো পড়ে আছে মাটিতে, আর দাঁড়িয়ে আছে একটা শরীর যার দেহতে রক্তের মাখামাখি অবস্থা। ডান হাতে হাতুড়ি আর বাম হাতে তলোয়ার। সে তাকিয়ে আছে নিহান আর ফয়সালের দিকে। তার চোখগুলো যেন চোখ নয়,
এগুলো যেন আগুনের বানানো গোলা, টকটকে লাল বর্ণ ধারণ করেছে। তাদের কলিজা একদম খালি হয়ে যায়, পুরো শরীরের লোম দাঁড়িয়ে যায়। তারা এখন রাহাতের বলা কথাটার হুবহু মিল পাচ্ছে। এ যেন সত্যি কিয়ামতের একটা অংশ বা রূপ। নিহান তাকে কিছু একটা বলতে যাবে, তার আগেই সে দৌড়ে এসে হাতুড়ি দিয়ে মাথায় প্রচন্ড ভাবে একটা আঘাত করে। তার চোখগুলো যেন চোখ নয়, এগুলো যেন আগুনের বানানো গোলা, টকটকে লাল বর্ণ ধারণ করেছে। তাদের কলিজা একদম খালি হয়ে যায়, পুরো শরীরের লোম দাঁড়িয়ে যায়। তারা এখন রাহাতের বলা কথাটার হুবহু মিল পাচ্ছে। এ যেন সত্যি কিয়ামতের একটা অংশ বা রূপ। নিহান তাকে কিছু একটা বলতে যাবে, তার আগেই সে দৌড়ে এসে হাতুড়ি দিয়ে মাথায় প্রচন্ড ভাবে একটা আঘাত করে এবং সাথে সাথে নিহান মাটিতে পড়ে যায়। আর তখনই নিহানের গলায় তলোয়ার দিয়ে সজোরে এক কোপ মারে, আলাদা হয়ে যায় মাথা। তা দেখে ফয়সাল ভেতরে দৌড় দেয়। যে ও মেশিন গান নিতে যাবে তার আগেই ফয়সালের মাথার পেছন দিয়ে তলোয়ারটা ঝুঁকে সামনে দিয়ে বের হয় এবং গেঁথে যায় দেয়ালে। এমন নির্মম হত্যাকাণ্ডগুলো দেখিয়ে বাকিরা ভয়ে পালায় সেখান থেকে। এদিকে অধরা এসব চাপ নিতে পারে না, তাই সজ্ঞান হয়ে পড়ে। মিটমিট করে চোখ মেলছে অধরা, পাশেই তার মা বসে আছে। অধরা চোখ খুলতেই, কিরে মা, জ্ঞান ফিরেছে তোর? আচ্ছা বিশ্রাম নে, আমি খাবার বানিয়ে আনি। অধরা কিছু বলে না, তার চোখের সামনে শুধু ভাসতে থাকে তার দেখা ঘটনাগুলো। অধরা উঠে বসার চেষ্টা করে, আর তখনই সে ব্যথায় পড়ে যেতে নাই, সাথে সাথে তাকে ধরে ফেলে। অধরা তাকায় সেদিকে আর একদম হতবাক হয়ে যায়। সে ভয় পেয়ে যায়। আপনি এখানে? আমিও তো তোমাকে নিয়ে আসলাম হাসপাতালে। আম্মু কোথায়? উনি তোমার জন্য খাবার আনতে গেছে, ততক্ষণে আমি আছি তো। আচ্ছা, ওনাদের এভাবে মারটা জরুরি ছিল নাকি? অধরার এমন প্রশ্নে ধীরভাবে উত্তর দেয় সে। আমার ভালোবাসার উপর কেউ চোখ তুললে, তাকে কেউ কষ্ট দিলে, তার এমন অবস্থাই হবে। আমি তো আপনাকে ভালোবাসি না। জানি আমি, আর এটাও জানি তখন আমাকে আইসক্রিম আনতে পাঠিয়ে তুমি পুলিশকে কল করেছিলে। কথাটা শুনে অধরা আর কিছু বলে না, সে চুপ করে যায় ভয়। শোনো, তুমি আমাকে ভালো নাই বাসো, তবে আমি তোমাকে অনেকটা ভালোবেসে ফেলেছি। এই কথাটা উত্তর দেয় না অধরা, চুপচাপ ঘূর্ণায়মান ফ্যানের দিকে তাকিয়ে থাকে। তার জীবনে এই প্রথম এতগুলো খুন সে সরাসরি দেখে, তাও এমন নির্মম। তাই সে শক কেটে উঠতে পারছে না অধরা। বারবার সেই ঘটনাগুলো তার চোখের সামনে ভাসছে। তখন এই রুমে অধরার আম্মু আসে। বাবা, তুমি কখন আসলে? এই তো আন্টি, একটু আগে। খাবার নিয়ে এসেছেন? হ্যাঁ, হালকা পাতলা স্যুপ করে এবং কিছু ফল নিয়ে আসলাম। আচ্ছা আন্টি, খাইয়ে দিন, তারপর ওষুধগুলোও খাইয়ে দেবেন। আচ্ছা বাবা, তাহলে আসি আন্টি। সাবধানে যেও। আচ্ছা, আসি অধরা। এই বলে সে কেবিন থেকে বেরিয়ে যায় এবং হাঁটতে হাঁটতে হাসপাতাল থেকে বেরিয়ে তার গাড়িতে করে রওনা দেয় অজানা গন্তব্যে। এদিকে, সুজয় ভাই। কিরে, কি হয়েছে? এভাবে ডাকছিস কেন? ভাই, ওই সাগর ভাই আমার গোডাউনে ঢুকে প্রায় 200 ছেলের মাঝখান থেকে অধরাকে তুলে নিয়ে আসে, ফয়সালকে মেরে ফেলেছে। গোডাউনের সামনে রক্তের সমুদ্র হয়ে গিয়েছে। কথাগুলো শুনে সুজয় যেন আকাশ থেকে পড়লো। এ কি মানুষ না অন্য কিছু? এতগুলো লোকের মধ্য দিয়ে এসে তাকে কিভাবে নিয়ে যেতে পারে? না না, তাকে আর হেলা করা যাবে না। এবার তার দুর্বলতায় খুব ভয়ঙ্কর ভাবে আঘাত করতে হবে, নহলে এই দেশে আমি কিছুই করতে পারবো না। কি ভাবছেন ভাই? ভাই, ও যদি একবার জানতে পারে যে অ্যাটাকটা আমরা দিয়েছি, তাহলে আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না আমাদের মরণ থেকে। তবে জানতে পারে না, ও জেনে গেছে। তুই এক কাজ কর, আন্ডারগ্রাউন্ড হয়ে যা, আর বাকি কি কি করতে হবে তা আমি তোকে বলে দেব। যা, আর নিজের নামও পরিবর্তন করে ফেলবি কিন্তু। আচ্ছা ভাই। যা, বেরিয়ে পড়। রাহাত আর দেরি না করে সেখান থেকে বেরিয়ে পড়ে তার গন্তব্যের উদ্দেশ্যে। আর এদিকে সুজয় বসে বসে তার মতো পরিকল্পনা সাজাতে থাকে। সাগর, চল গ্রাম থেকে ঘুরে আসি। অনেকদিন হলো আন্টি আর উমিকে দেখি না, চল। যাব, তবে অধরাকেও নিয়ে যাব। মানে? অধরাকে কেন? শোনো তাহলে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। মামা, তাহলে তো পার্টি হবে রে। হ্যাঁ অবশ্যই, আগে গ্রাম থেকে আসি, তারপর। ওকে। তো কখন যাবি? পরশুদিন। তোরা সব গোছগাছ কর, আমি গিয়ে অধরাকে সব বলে নিয়ে আসি। ওকে মামা, যাক, এই চল সব। তারপর তারা চলে যায় সব গোছ কাজ শেষ করতে। আর সাগর ভাই রওনা দেয় অধরার বাড়ির উদ্দেশ্যে।
ঢাকা রাস্তা দাপিয়ে চলছে সাগর ভাইয়ের গাড়ি। ব্ল্যাক হাইনার মূর্তি যেন দেখছে সামনে থেকে সেই সরে যাচ্ছে সে। সে অধরার বাড়ির সামনে গাড়ি থামায় এবং নেমে ভেতরে যায়। দারোয়ান তাকে আটকায়নি, কারণ ব্ল্যাক হাইনার মূর্তি দেখে তারা স্তব্ধ হয়ে পড়ে। সাগর ভাই ভেতরে ঢুকতেই দেখে অধরা সোফায় বসে বাচ্চাদের মতো চিপস খাচ্ছে ও টিভিতে কার্টুন দেখছে। এটা দেখে সে হেসে ফেলে। এত বড় একটা মেয়ে অথচ স্বভাব বাচ্চাদের মতো। অধরা সাগর ভাইয়ের দিকে ঘাড় ঘোরাতেই সে থমকে যায়। হাত থেকে চিপসের প্যাকেট পড়ে যায়। কেমন আছো? ভালো, কিন্তু আপনি এখানে এখানে কেন এসেছেন? তোমার সাথে কথা ছিল তাই। আর তোমার শরীর কেমন আছে তা দেখতে এলাম। দেখেছেন? এখন তাহলে যান। কথা তো বলা হয়নি। কি কথা? আগামী পরশু আমি আর আমার বন্ধুরা সবাই আমাদের গ্রামের বাড়িতে যাব, তাই ভাবছি তোমাকে নিয়ে যাব। জি না, আমি যাব না। আপনার সাথে তো ভুলেও না। কেন? কেন মানে? আপনার সাথে যাওয়া মানে ঠাস করে কোথা থেকে কেউ এসে মেরে ফেলবে, নয়তো কোথা থেকে একটা বুলেট এসে কপাল ফুটো করে দিবে। না বাবা না, তার তো কোনো দরকার নেই। মরতে তো হবেই, না হয় একটু তাড়াতাড়ি মরবা আর কি। কেন? এখনো বিয়ে করা বাকি, মা হওয়া বাকি, বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া বাকি। না থাক, আপনি যান, যাচ্ছি না আমি। শোনো, আমি আগামী পরশু সকালে আসব, রেডি হয়ে থাকবা। তা না হলে পরে ঠিকই বুঝতে পারবা। বাই, আসি। এ বলে সে হাঁটা ধরে, আর তখনই মুখোমুখি হয় অধরা রাম্মুর সাথে। এ কি বাবা, কখন আসছো আর চলেই যাচ্ছ কেন? আন্টি, একটু আগে আসছে, আর একটা জরুরি কাজ আছে তাই যেতে হচ্ছে। অধরাকে কিছু বলে গেছি, শুনে নেবেন। এই বলেই সে চলে যায় সেখান থেকে। এদিকে অধরার মা অধরাকে জিজ্ঞেস করে, কি রে মা, তোকে কি বলে গেছে? শালা খচ্চর, বান্দর, হনুমান, হ্যাবলাকান্ত জিরাফ কোথাকার, আমাকে ভয় দেখায়। পাই না তাকে ভয়, আমি যাবই না। আমি দেখি কি করতে পারে হাঁদারাম একটা। এই বলে সে সোফা থেকে উঠে হন হন করে চলে যায় তার রুমে। এদিকে অধরার মা কাণ্ডগুলো দেখিয়ে সেখানে বসেই হাসতে থাকে। উনি জানে সবকিছু তাদের ভেতরের খবর। হ্যালো, হ্যাঁ বল। ওই সব রেডি, কালকে বের হব সকাল সকাল। ওকে, তাহলে 5টা গাড়ি রেডি কর। অদ্ভুত, 5টা গাড়ি কেন? এত কথা এখন বলতে পারবো না, কাল বলবো। তুই শুধু রেডি কর। আর পোলাপানও রাখছি, প্রিলোডেড অটো সাবমেশিন গান দিয়ে। ওকে। আর অধরা ভাবি? ওর জন্যই তো এত সিকিউরিটি। ও এদিকে, কি রে অধরা, এত গোজগাছ কিসের? ওই হারামিটা আসবে কিছুক্ষণের মধ্যে। গোজগাছ না দেখলে কপালে তো শনিই আছে। তুই ছেলেটাকে তো ভয় পাস কেন? তুমি জানো ওকে? না তো। ব্ল্যাক হ্যানার লর্ড, সাগর ভাই। অধরার মা কথাটা শুনে একেবারে নীরব হয়ে যায়। উনি বাকরুদ্ধ পুরো, কি বলবে কিছুই বুঝতে পারছে না। ভয় পাইও না, ও আমাদের কিছুই করবে না। কেন? আছে কারণ। এ বলেই উনি চলে যায় রুম থেকে। আর তখনই কলিং বেল বেজে ওঠে। অধরা বুঝতে পারে কি এসেছে, তাই সে চলে যায় দরজা খুলতে। নিজে গিয়ে অধরা দরজা খুলে এবং এদিকে সাগর তাকে দেখিয়ে চোখ বড় বড় করে ফেলে। তা কি ব্যাপার, তুমি জানতে নাকি আমি আসবো যে? জি না, আমি জানি যে এই অসময়ে আপনি ছাড়া আর কেউ না। ও, আমার বউটা আমার ব্যাপারে কত ভাবে। বই গেছে ভাবতে। আচ্ছা যাই হোক, রেডি তো তুমি? জি রেডি। ওকে, তাহলে কালকে সকাল 9টায় গাড়ি নিয়ে গেটে আসবো, তখন বেরিয়ে পড়ো। আচ্ছা, আসি তাহলে। এই বলে সাগর সেখান থেকে ধরে হাঁটতে থাকে হাসতে হাসতে। অধরার দিকে ঠাস করে দরজা বন্ধ করে দেয়। হ্যালো ইফতি। হ্যাঁ, সুজয় ভাই বলো। শোন, সাগর ভাই গ্রামে যাচ্ছে, আগামী পরশু ওর গ্রামের বাড়িতে অ্যাটাক দিব। আচ্ছা ভাই। আর তোকে আবারও মনে করাই দেই, ভুলেও কাউকে বলবি না যে তুই রাহাত, তুই ইফতি, যাতে এটা সবাই জানে। আরে ভাই টেনশন করিও না, কেউই জানবে না। ওকে, তাহলে রেডি থাকিস। আচ্ছা ভাই। সকাল সকাল সাগরের ঘুম ভাঙে। এদিকে আরমান শান্ত রেডি, তার আজকে গ্রামে যাবে। সাগর, আরিফ আর মোবারককে যেতে মানা করে সুজয়ের জন্য। তারা ঢাকায় থাকবে, এদিকটা সামলাবে। সাগর উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে যাওয়ার জন্য। শান্ত 5টা গাড়ি আর 20 জন ছেলে রেডি করে গাইডের জন্য। সবার কাছে প্রিলোডেড অটো সাবমেশিন গান। কিরে, সব রেডি? হ্যাঁ বন্ধু, রেডি। ওকে, তাহলে বেরিয়ে পড়ি, চলো। ওকে। তারপর তারা সবাই এক এক করে গাড়িতে উঠে এবং রওনা দেয় অধরার বাড়ির উদ্দেশ্যে। সেখান থেকে তাকে নিয়ে তারপর গ্রামের দিকে যাবে।
গাড়ি চলছে তার আগুন গতিতে। ব্ল্যাক হাইনার দল ছুটে চলেছে রাস্তা কাঁপিয়ে। শহরের মানুষ হঠাৎ এভাবে ব্ল্যাক হাইনাকে দেখে ভয় পেয়ে যায়। সবাই ভাবতে থাকে আজকে হয়তো ঢাকা নগরে এক বড়সড় বিস্ফোরণের সম্ভাবনা আছে। গাড়ি গিয়ে দাঁড়ায় অধরার বাড়ির সামনে। শান্ত গিয়ে অধরাকে নিয়ে আসে। সাগর ভাই বসে আছে ড্রাইভিং সিটে। আজকে সে নিজে চালাবে। প্রায় আধা ঘন্টা পর শান্ত আসে অধরাকে নিয়ে। সাগরের চোখ যায় সেদিকে। হুট করে অধরার দিকে নজর পড়তেই সে কেঁপে ওঠে। এ যেন এক ছায়া বিধি, এক পরী যে এই মাত্র আকাশ থেকে পড়লো। আজকে অধরাকে দেখতে প্রচন্ড সুন্দর লাগছে, যা বলার বাইরে। কালো একটা জামদানি শাড়িতে পুরো নববধূ লাগছে অধরাকে। সাগর আস্তে করে গাড়ির দরজাটা খুলে গাড়ি থেকে নেমে দাঁড়ায় এবং আস্তে আস্তে এক পা করে এগিয়ে যায় অধরার দিকে। আর যেই গিয়ে অধরার সামনে দাঁড়ায় অমনি সে এমন একটা কাণ্ড করে বসে যা সেখানে থাকা সবাই চমকে যায়। সাগর গিয়ে অধরার সামনে হাঁটু মুড়ে বসে এবং পকেট থেকে একটা রিং বক্স বের করে তার ভেতরে একটা আংটি বের করে আর অধরার দিকে ধরে বলে, সেদিন সন্ধ্যা লগ্নে তোমাকে প্রথম দেখি, তারপর থেকে তোমার পেছন নেই। ভালোবাসাও না, কেমন যেন এক অদ্ভুত অনুভূতি হুট করে এসে পড়ে। আমি সৌন্দর্য দেখিনি, তোমাকে দেখেছি। আমি পাখির কণ্ঠ শুনিনি, তোমার কণ্ঠ শুনেছি। আমি মায়ার আবরণ দেখিনি, তোমাকে দেখেছি। আমার দেখা, আমার চোখে তুমিই এলোকেশী, তুমিই মায়াবতী, তুমি মায়া দেবী, তুমি ডাগর ডগর আখির বহনকারী, তুমি আমার জীবন সঙ্গিনী, হবে আমার জীবন সাথী। কোনো কষ্ট দেব না, কথা দিলাম। একটাবার সুযোগ দিয়ে দেখো। এক নিঃশ্বাসে সাগর কথাগুলো বলে ফেলে। ওর এমন কথা শুনে সেখানে থাকা বাকি সবাই হা হয়ে যায়। শান্ত আর আরমান যেন বাকরুদ্ধ পুরো। কিছুই বলতে পারছে না তারা, কারণ যেই মানুষটা খুন করতে একটাবারও ভাবে না, যাকে প্রকৃতি দেখলেই ভয় কুঁকড়ে যায়, যার হুঙ্কারে পুরো ব্ল্যাক হাইনা কেঁপে ওঠে, সে নাকি আজ এমন ভাবে আবেগিক আবেগ কথা বলছে যা সবার ধারণার বাইরে। আর এদিকে অধরা তো পুরো বেকুব হয়ে দাঁড়িয়ে রয়েছে। সে কখনো ভাবতেই পারে নাই যে কোনো গ্যাংস্টার তাকে এমন ভাবে প্রপোজ করবে, তার চিন্তাও করতে পারে নাই। সে যেন কোনো এক ঘোরে ঢুকে গেছে। সে কি বলবে সে নিজেও বুঝতে পারছে না। হঠাৎ করে সাগরের সাথে আসা ছেলেগুলো একসাথে হাতে তালি দিয়ে বলে ওঠে, ভাবি প্লিজ অ্যাকসেপ্ট। এমন কথা শুনে অধরা একেবারে লজ্জায় পড়ে যায়। কোনো মতে সে কাঁপা কাঁপা ভাবে তার হাতটা বাড়িয়ে দেয় এবং সেটা দেখে সাগর আস্তে করে তার হাতে থাকা রিংটা পরিয়ে দেয় এবং সেখানে থাকা সবাই একসাথে করতালি দিয়ে ওঠে। পরিবেশে তখন তাদের কাণ্ডে মুখরিত হয়ে ওঠে। পাখিরা তখন সজোরে তাদের মায়াবী কণ্ঠে গেয়ে ওঠে। সাগর রিংটা পরিয়ে তার হাত ধরে গাড়ির সামনে নিয়ে আসে এবং গাড়ির দরজাটা খুলে হাত দিয়ে তাকে গাড়িতে বসতে বলে। অধরাও খুব সুন্দর করে গাড়িতে গিয়ে বসে। তারপর এক এক করে সবাই গিয়ে বসে গাড়িতে। সাগরে বসে তার সিটে। গাড়ির সামনের গ্লাসটা অধরার দিকে ঘুরিয়ে নেয়। গাড়ি চলছে তার নিজ গতিতে। ব্ল্যাক হাইনার গন্তব্য তখন কিশোরগঞ্জ, ঢাকা চট্টগ্রামের মহাসড়ক। সাগর গাড়ি চালাচ্ছে আর কিছুক্ষণ পর পর অধরার দিকে তাকাচ্ছে। সেটা দেখে অধরা একটা মুচকি হাসি দিয়ে তাকে বলে, ঠিক করে তাকে সামনে তারপর গাড়ি চালান, নইলে দুর্ঘটনা ঘটে যাবে তো। ওহ সরি, কি করতাম বলো? আসমানের পরে যদি সামনে বসে থাকে তাহলে চোখ তো সেদিকেই যাবে। কথাটা শুনে অধরা একটু লজ্জা পায় এবং সামনে তাকিয়ে থাকে। গাড়ি তখন ঢাকা থেকে অনেকটা দূরে। সাগরের কালো BMW ব্র্যান্ডের গাড়িটা মাঝখানে আর তার সামনে পেছনে আরো 4টা গাড়ি চলছে দুরন্ত গতিতে। ঠিক তখনই ঘটে একটা ঘটনা। হুট করে সাগরের হাতের উপর হাত রেখে কাঁধে মাথা দেয় অধরা। সাগর কিছুটা স্তম্ভিত হয়ে যায়। তার ব্যাপারটা অনেক ভালো লাগে। এই যে গ্যাংস্টার, বলো শোনা। হাতটা কখনো ছাড়বা না তো? মরার আগে পর্যন্ত তো না। আমাকে অনেক ভালোবাসবে তো? নিজের চাইতে বেশি বাসবো। প্রতিদিন ঘুরতে নিয়ে যাবা? একবার বললেই যেখানে চাইবা নিয়ে যাব। প্রতি রাতে কালো গোলাপ দিয়ে আমায় প্রপোজ করবা? একটা রাতও বাকি রাখবো না। প্রতিটা মুহূর্তে কপালে ভালোবাসার পরশ দেবে তো? চাইলে ঠোঁটেও দেব। যা শয়তান। আর কি কি করতে পারবা? গরমের সময় বাইকের পেছনে বসিয়ে স্নিগ্ধ সুষমায় ভরা পাহাড়ের মেঠো পথে গিয়ে তারপর হাঁটতে হাঁটতে দুজনে মিলে আইসক্রিম খাবো। বর্ষায় কদম ফুল হাতে দিয়ে এক ছাতায় দুজনে বৃষ্টিতে হাঁটবো। শরতের বিকেল বেলায় কাশবনে নিয়ে গিয়ে নীল আকাশটা দেখাবো।
হেমন্তে গ্রামের নবান্ন দেখাবো, সাথে সোনালী ধানের ক্ষেতের আইলে একসাথে বসে বসে গল্প করব। শীতের সকালে এবং সন্ধ্যার রাস্তার ধারে টঙের দোকানে এক চাদরের আড়ালে বসে দুজন চা খাবো। বসন্তের পহেলা ফাল্গুনে দুজনে নীল শাড়ি আর পাঞ্জাবি পরে বসন্ত উৎসব পালন করব। প্রত্যেকদিন রাতে চাঁদের আলোয় বসে ছাদে গল্প করব। কথাগুলো একাধারে বলে সাগর। অধরা তার দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। যে গ্যাংস্টারের নাম শুনে মানুষ ভয়ে কাঁপতে থাকে, যে মানুষ অন্যকে মারতে 2 সেকেন্ডও ভাবে না, সেভাবে এত রোমান্টিক কথা বলতে পারে, সেটা কোনোভাবেই ভেবে উঠতে পারছে না অধরা। সে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। কি হলো, চুপ করে আছো কেন? তুমি কি সত্যি গ্যাংস্টার? অদ্ভুত তো, নিজের চোখেই তো সব দেখছো নাকি? তাহলে এত রোমান্টিক ভাবে এইসব কথা কিভাবে বলছো তুমি? আমি তো ভেবেই করতে পারছি না যে একটা আন্ডারওয়ার্ল্ড ডন, মাফিয়া গডফাদার কিভাবে এতটা রোমান্টিক কথা বলতে পারে। ও ম্যাডাম, আমি গ্যাংস্টার ঠিক, তবে তার আগে একটা মনওয়ালা মানুষও, বুঝেছেন? হ্যাঁ, আমি কত লাকি, আমার গ্যাংস্টারটা কত রোমান্টিক। একটু একটু তো হতেই হবে, না হলে যে বউ প্রতি রাতে পিটিয়ে ঘর থেকে বের করে দেবে। কথাটা শোনার সাথে সাথেই অধরা হাসতে থাকে। আর সাগর জি মায়াময়ী হাসিটা দেখতে থাকে। দুজনেরই ভালোবাসা যেন অন্যরকম এক সুন্দর হয়ে উঠেছে। কিছুক্ষণের পর গাড়ি ঢুকতে থাকে কিশোরগঞ্জের একটা গ্রামে। পরপর গ্রামে 5টা কালো গাড়ি ঢুকে। সবাই দৃষ্টিনন্দন চোখে তাকিয়ে আছে সেদিকে। যারা চেনে তারা এক প্রকার ভয় পেয়ে উঠেছে, আর যারা চেনে না তারা ভাবছে কি এভাবে আসছে তাদের গ্রামে। গাড়ি নিয়ে থামে সাগরের বাড়ির সামনে। ঠাস ঠাস করে 5টা গাড়ি জোরে ব্রেক করে থামলো তাদের বাড়ির সামনে। এক এক করে সবাই নামলো গাড়ি থেকে, সাগরের নামে অধরাকে নিয়ে। তারা নেমেই দেখতে পায় তাদের বাড়ির সামনে প্রচুর মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে। সাগর সহ বাকিরাও কিছুটা অবাক হয়ে যায়। কিরে, এত ভিড় কেন বাড়ির সামনে? আমিও তো বুঝতে পারছি না। আয় তো দেখি। তারপর সাগর গার্ডদের সহ নিয়ে ভেতরে যায়। সে ভিড় ঠেলে ভেতরে যেতেই দেখে মাটি লাল হয়ে আছে রক্তে। সে কিছুই বুঝতে পারছে না। আরো ভেতরে যেতেই দেখে সে 2টো লাশ পড়ে আছে মাটিতে, আর তাদের শরীর থেকে এভাবে রক্ত বের হচ্ছে। সাগর ধীর পায়ে কিছুটা সামনে যায়, এবং যেই ও লাশ দুটোর চেহারা দেখে অমনি যেন তার মাথায় আসমান ভেঙে পড়ে। সাথে সাথে জায়গা থেকে ছিটকে সাগর পেছনে পড়ে যায়। সাগরের এভাবে ছিটকে যাওয়া দেখে আরমান, শান্ত, অধরা আর বাকি গার্ডরাও এগিয়ে যায় দেখতে। আর তখনই আরমান এবং শান্ত স্তব্ধ হয়ে মাটিতে বসে পড়ে। অধরা ব্যাপারটা বুঝতে পারছে না। আর তখনই সাগর দৌড়ে গিয়ে একটা লাশকে জড়িয়ে ধরে সজোরে এক গগন বিদারী চিৎকার দিয়ে বলে, মা। এই বলে সে তার মাকে জাপটে ধরে অঝরে কান্না করতে থাকে। তার যেন এই একটা পৃথিবীতে অন্ধকার হয়ে গেছে। সে তার মাকে বুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তার এমন অবস্থা দেখে সেখানে থাকা সকলে কেঁদে দেয়, এমনকি অধরা সহ ব্ল্যাক হাইনার ছেলেরাও কান্না করতে থাকে। পরিস্থিতি যেন হঠাৎ করে ভারী হয়ে গেছে। মুহূর্তের মধ্যে যেন সাগর ভেঙে পড়েছে। এদিকে তো শান্ত আর আরমান একেবারে নীরব হয়ে গেছে। তারা যেন বোবা হয়ে বসে আছে, একটা শব্দও মুখ দিয়ে বের হচ্ছে না। ঠিক তখনই সাগরের ফোন বেজে ওঠে। তাতে তার কোনো খবর নেই। সে তো তার মাকে জড়িয়ে ধরে অঝরে কান্না করছে। এভাবেই পরপর 4বার ফোন আসে। তা দেখে অধরা ধীর পায়ে এগিয়ে গিয়ে সাগরের পকেট থেকে ফোনটা বের করে। তখন কল কেটে যায়। পর মুহূর্তে আবার ফোন বেজে ওঠে, তাই অধরা রিসিভ করে। হ্যালো, সাগর ভাই কোথায়? কে আপনি? শুভাকাঙ্ক্ষী, ওকে ফোনটা দেন, খুব ইমার্জেন্সি কথা আছে। কথাটা শুনে অধরা সাগরের দিকে ফোন এগিয়ে দেয়। সাগর ফোনটা হাতে নেয় না, তাই অধরা তার কানে ধরে। হ্যালো সাগর ভাই। হ্যাঁ, কে? আমি শুভাকাঙ্ক্ষী, নাম মেন, চিনবেন না আমাকে? শোনো, এই মুহূর্তে সেই বাড়িটা থেকে বের হও, সাথে তোমার আম্মু এবং বোনের লাশগুলো নিয়েও বের হও, কারণ তোমার বাড়িতে বোমা লাগানো আছে। যে কোনো মুহূর্তে বিস্ফোরণ হতে পারে। তুমি কিভাবে জানো? এত কথা কেন বলো? তাড়াতাড়ি বের হও। আর হ্যাঁ, তুমি, অধরা, শান্ত আর আরমান যত তাড়াতাড়ি পারো তোমার মা বোনের দাফন কাজ সম্পূর্ণ করে দূরে কোথাও চলে যাও, কারণ তোমাকে মারতে এখন সুজয়, নন্দী সহ তোমার ব্ল্যাক হাইনা গ্যাং এর অর্ধেক ছেলে পেলে তোমাকে খুঁজছে, আর তারা রওনা দিচ্ছে ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে। তাড়াতাড়ি সব শেষ করে বেরিয়ে পড়ো। কথাগুলো বলেই মেয়েটা কল কেটে দেয়। আর এদিকে সাগর কথাগুলো শুনে একেবারে স্তব্ধ।
সুজয় নন্দীর সাথে নাকি ব্ল্যাক হাইনাও যোগ দিচ্ছে, সেটা সে কল্পনাও করতে পারছে না। সাথে সাথে সে তার মাকে মাটি থেকে কোলে তুলে নেয় এবং শান্ত আর আরমানের উদ্দেশ্য করে বলে, ওই বোনকে কোলে নিয়ে সবাই বের হতো এখান থেকে, বাড়িতে বোম ফিট করা আছে, তাড়াতাড়ি কর, সবাইকে বের কর। সাগরের কথাটা শুনে শান্ত আর আরমান কোনো কিছু না ভেবেই তাদের বোনকে কোলে তুলে নিয়ে অধরাকে নিয়ে বের হয়ে যায়। আর সকল গার্ড গ্রামের সবাইকে নিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। সাগর সবাইকে নিয়ে গাড়িতে উঠে অধরার কোলে তার মায়ের মাথা রেখে ড্রাইভিং সিটে গিয়ে বসে, আর সাথে সাথে 5টা গাড়ি সেখান থেকে চলে যায়। এদিকে বোমের কথা শুনে গ্রামের সবাই সেখান থেকে সরে যায়। সাগর কিছুটা দূরে গিয়ে গাড়ি দাঁড় করায়, আর ঠিক তখনই দুম করে পুরো বাড়িটা বিস্ফোরণ হয়ে যায়। সাগর কিছুই ভেবে পাচ্ছে না, কে এই মেয়েটা, এত কিছু কিভাবে জানে, আর ব্ল্যাক হাইনার কে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে। এইসব ভাবতে ভাবতে তার ফোনটা আবার বেজে ওঠে। সে রিসিভ করতেই, তাড়াতাড়ি দাফন কাজ শেষ করে সেখান থেকে বেরিয়ে পড়ো, ওরা খুব কাছে এসে গেছে। এটা বলেই আবার কলটা কেটে যায়। সাগর 7-5 না ভেবে শান্ত আর আরমানকে বলে দাফন কাজের ব্যবস্থা করতে। তারা সব গার্ডদের বলে দেয় প্রায় ঘন্টাখানেকের মধ্যে তার মা এবং বোনের দাফন কাজ শেষ করে। সাগর দাঁড়িয়ে আছে কবরের সামনে। মা, আমি তোমার কসম খেয়ে বললাম, যারা এমনটা করেছে সবগুলারে বেরহম বিভৎসভাবে খুন করব। মনে মনে কথাটা বলে সাগর, আর তখনই সাগরের কাঁধে হাত রেখে অধরা, চলো এখান থেকে, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবা? আরমান, বল। সিলেটে কল কর, অনেককে বল আমরা আসছি। হঠাৎ? যেটা বলছি সেটা কর, আর কারণ আমার ফোনটা নে, ভয়েস কল রেকর্ডগুলো শোন, জানতে পেরে যাবি। ওকে। তারপর আরমান সিলেট মাফিয়ার কিং অনিককে কল করে এবং সাগরকে বলে সব রেডি। সেটা শুনে সাগর সবাইকে নিয়ে রওনা দেয় সিলেটের উদ্দেশ্যে। অধরা গিয়ে বসে সাগরের পাশের সিটে। গাড়ি চলছে তার নিজ গতিতে। ব্ল্যাক হাইনার এমন অবস্থার কথা ভাবছে সাগর, সে কোনো কিছুর উত্তর মেলাতে পারছে না। এদিকে আবার ঢাকায় আরিফ মোবারক আছে, তাদের কি অবস্থা কে জানে, তাদের আবার কিছু হয়নি তো? এইসব ভাবছে, আর তখনই আবার সাগরের ফোন বেজে ওঠে। রিসিভ করতেই, সাগর ভাই, আরিফ আর মোবারকে চিন্তা করিয়েন না, তারা একদম সুস্থ, তাদের কিচ্ছু হয়নি। আপনার এই সিমটা অন করে বাকি সবগুলো সিম অফ করে দেন, না হলে ট্র্যাক হবে। আর হ্যাঁ, সিলেটে গিয়ে আপনি অধরা এবং শান্ত আলাদা হয়ে যাবেন, সবার আড়ালে চলে যাবেন যদি নিজের এবং বাকিদের জীবন বাঁচাতে চান, কারণ নেক্সট টার্গেট অধরা। আর হ্যাঁ, সিলেটে গিয়ে আরমানের সাথে যোগাযোগ বন্ধ করে দিবেন, গোপনীয় কোনো কিছুই বলবেন না। এটা বলে আবার ফোন কেটে দেয়। আর সাগর ভাবতে থাকে, উফ, কে এই মেয়ে, সমস্ত খবর এভাবে জানছে কিভাবে? আর আরিফ মোবারক সুস্থ আছে কথাটা এভাবে কেন বললো? আর আরমান থেকে কেন এবার দূরে যেতে বললো? আর সবচেয়ে অবাক করা বিষয়, ও আমার এই সিমের ব্যাপারে কিভাবে জানে? এটার নাম্বার একমাত্র শান্ত আর অনেক ছাড়া কারো কাছেই নেই। উফ, কিচ্ছু মাথায় আসছে না, অনেকের সাহায্য লাগবে। সাগর এসব ভাবতে ভাবতে গাড়ি চালাচ্ছে। আর তখনই, এভাবে ভেঙে পড়ো না প্লিজ, তুমি ভেঙে পড়লে আমি ঠিক থাকবো কিভাবে বলো? হঠাৎ করে এসব ঘটলো। দেখো, কত সুন্দর করে ভেবে গেলাম আম্মুর সাথে দেখা করব, বোন তোমায় ভাবি ভাবি বলে ডাকবে, আর যাওয়ার সময় আম্মু আর বোনকে ঢাকায় সাথে করে নিয়ে যাব, আর তারপর আমাদের বিয়ের কথা কমপ্লিট করব। কিন্তু তার আগেই অধরা সেটা দেখতে পায়, তাই সাগরের হাতটা শক্ত করে ধরে এবং সাগরের কাঁধে মাথা রাখে। গাড়ি চলছে প্রচন্ড গতিতে। ফ্রি রোড পেয়েছে ব্ল্যাক হাইনা, তাই দুরন্ত গতিতে চলছে। গাড়ি তখন সিলেটের কাছাকাছি। সাগরের গন্তব্য তখন সিলেট শ্রীমঙ্গল, তাই তারা সেদিকে চলেছে। এদিকে 14টা নোয়া মাইক্রো গ্রামে ঢুকছে, তার মাঝখানে 3টা সাদা রঙের রয়্যাল ক্রাউন কার। 17টা গাড়ি গিয়ে ঠাস ঠাস করে ব্রেক করে সাগরের বাড়ির সামনে। সবগুলো নোয়া থেকে এক এক করে সব ছেলে পেলে নেমে দাঁড়ায়। সেখানে প্রায় ব্ল্যাক হাইনার ছেলে, এবং পরপরই রয়্যাল ক্রাউন 3টা থেকে নেমে আসে সুজয় নন্দী, ইফতি অর্থাৎ রাহাত, ওমর, আরাফ। আর ব্ল্যাক হাইনার 2জন চিফ কন্ট্রোলার এবং সাগর ভাইয়ের কলিজার বন্ধু আরিফ এবং মোবারক। কেটে সুজয়, বোন তো ধ্বংসস্তূপ বানায় ফেলছে। সেটা তো আমিও দেখতেছি, কিন্তু লাশগুলা কই? আর সাগর আর বাকিরা কি মরে গেছে নাকি বেঁচে গেছে? ওই সবাইকে দেখ, লাশ খুঁজে পাস কিনা। সাথে সাথে সবগুলো গার্ড খুঁজতে চলে যায়। ঠিক তখনই সুজয়ের ফোনে একটা মেসেজ আসে। সুজয় ফোনটা ওপেন করে মেসেজটা চেক করে। সে মেসেজ দেখে একটা অট্ট হাসি দেয়।
তা দেখে সবাই তার দিকে ভ্রু কুচকে তাকায়। আরাফ জিজ্ঞেস করে, ভাই কি হয়েছে? বলবো মোবারক সিলেট দিকে চল। কেন? সাগর ভাই সুজয় সহ অট্ট হাসিতে মেতে উঠেছে বাকি সবাইও। হ্যালো, অনেক। হ্যাঁ আসছস? হুম, তাহলে দাঁড়া, আসতেছে। ওকে আয়। সাগর ফোন রেখে সবাইকে নিয়ে গাড়ি থেকে নামে। অধরার হাত সে খুব শক্ত করে ধরে আছে। প্রায় 10 মিনিট পর অনিক আসে। অনিক সাগরকে দেখেই জড়িয়ে ধরে। তারপর দুজন কুশল বিনিময় করে নেয়, আরমান আর শান্তর সাথে করে। তারপর অধরার সাথেও করে নেয় ভাবি হিসেবে সম্মতি দিয়ে। এরপর অনিক সবাইকে নিয়ে সেখান থেকে হেঁটে একটা বাংলোতে ওঠে। বাংলোয় ঢুকে সাগর সবাইকে পাঠিয়ে দেয় রেস্ট করার জন্য, এবং অনিকের ডান হাত রাফি অধরাকে একটা রুম দেখিয়ে দিয়ে আসে। সবাই চলে যাওয়ার পর সাগর অনিককে নিয়ে গিয়ে বাড়ির বাইরে গিয়ে গার্ডেনে বসে। আচ্ছা, তোর মা আর তোর বোনকে তো সোজানন্দি মারলো বুঝলাম, কিন্তু ওর তো এত সাহস হবে না যদি না সে তোর কাছের কেউ সাহায্য না পায় বা সাপোর্ট না পায়। সেটা আমিও জানি, তবে যে মেয়েটা ফোন করেছিল মানে মিম, তার কথা অনুযায়ী আমার মনে হচ্ছে মোবারক আর আরিফ সুজয়ের সাথে হাত মিলাইছে। কিন্তু তাতে তো ব্ল্যাক হায়নার ছেলেরা আমার বিরুদ্ধে যাবে না, একমাত্র আমার শান্তর আর আরমানের কথা ছাড়া। আর মিম এটাও বলেছে যে আরমান থেকে দূরে থাকতে, কিন্তু কেন? আর এই মিম মেয়েটাই বা কে? আমার সম্পর্কে এত কিছু কিভাবে জানে? সেটা তো আমি বুঝতেছি না। শোন, দেখ মেয়েটা আর কল দেয় কিনা। অনিক কথাটা বলতে না বলতে সাগরের ফোন বেজে ওঠে। সে মোবাইল বের করে দেখে অচেনা নাম্বার, তাই রিসিভ করে, কারণ জানি যে এটা মিম। বলো। বাবা, চিনে ফেলছে এত তাড়াতাড়ি? কাজের কথায় আসো। ও, যেভাবে বলেছো মনে হয় তোমার কাজের লোক আমি। তাড়াতাড়ি বলো প্লিজ। আচ্ছা শোনো, তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই বাংলো থেকে চলে যাও, অধরা আর শান্তাকে নিয়ে, কারণ সুজয় এবং বাকি সবাই সিলেটের দিকে আসছে। আর তারা জানে যে তুমি এখন অনেকের বাংলোতে উঠেছো। এখন সন্ধ্যা হয়ে আসছে প্রায়, এটাই সুযোগ, কেউ টের পাবে না। তুমি জানলে কিভাবে যে আমি সিলেটে অনেকের বাংলোতে আছি? কারণ আমি তোমার ছায়া। মানে? এসব পরে জানাবো, এখন যেটা বলছি করো। আর হ্যাঁ, আরমানকে বলবা না কিন্তু। আর শোনো, মোবারক আর আরিফকে মেরে ফেলেছে সুজয়, তাদের লাশ মেঘনা নদীতে ভাসাচ্ছে এখন। কি? উত্তেজিত হওয়ার কিছু নেই, বেঈমানদের মেরেছে, তোমারই সুবিধা। ওকে যেটা বলেছি সেটা করো এখন। মা? কথাটা বলার আগেই কল কেটে দেয় মেয়েটা। আর তখন অনেক জিজ্ঞেস করে, কিরে কি হয়েছে, কি বলেছে মেয়েটা? তারপর সাগর সব খুলে বলে অনিককে। অনেক শুনে একেবারে হা হয়ে গেছে। অনেক, তোর বাইকটা কই রে? বাংলোর পেছনে। চাবি? এই নে। চাবিটা নিয়ে সাগর তার ফোন বের করে এবং শান্তকে একটা মেসেজ করে, তারপর অধরাকে, এবং ফোন পকেটে রেখে বাইকের কাছে চলে যায়। তারপর সে বাইক স্টার্ট দেয় এবং অনিককে বলে, বন্ধু, বেঁচে থাকলে দেখা হবে, আসি। এটা বলে সে বাইক নিয়ে বেরিয়ে যায়। আর যাওয়ার সময় দেখে আরমান তার রুম থেকে সাগরের যাওয়া দেখছে। তা দেখে সাগর একটা মুচকি হাসি দেয়। সাগর বের হওয়ার পরপরই শান্ত বের হয় অধরাকে নিয়ে এবং সাগরের কালো BMW-তে উঠে বসে। আর তারপর তারাও বেরিয়ে যায় বাংলো থেকে। সেটাও আরমান দেখে। সময় তখন সন্ধ্যা 7টা। কালো BMW কার চলছে সুনামগঞ্জের তাহিরপুর জেলার উদ্দেশ্যে। শান্ত ড্রাইভিং করছে আর অধরা পাশে বসে আছে। ঠিক তখনই শান্ত সজোরে গাড়ি ব্রেক করলো এবং দুজনের সামনে তাকিয়ে দেখে 3টা নোয়া আর একটা রয়্যাল ক্রাউন গাড়ি দাঁড়িয়ে আছে। শান্ত অধরাকে গাড়ি থেকে নামতে মানা করে এবং সে বেরিয়ে গাড়িগুলোর দিকে হাঁটতে শুরু করে। আর তখনই রয়্যাল ক্রাউন থেকে বের হয়ে আসে সুজয় নন্দী আর তার সাথে খুব পরিচিত একজন মানুষ। তা দেখে শান্ত খুব অবাক হয়। তুই সুজয়ের সাথে কি করতেছ? আহা বন্ধু, আস্তে কথা বল, এত কথা কিসের মরার আগে? মানে? কথাটা বলার সাথে সাথে সুজয় এবং সেই মানুষটা শান্তকে ঠাস ঠাস করে 2টা গুলি করে। তার সাথে শান্ত গড়িয়ে পড়ে মাটিতে। আর তখনই গিয়ে সুজয় একটা লাথি মারে তাকে এবং শান্ত গড়িয়ে পড়ে পাহাড়ের রাস্তাটা থেকে নিচের দিকে। অধরা বসে বসে সব দেখে গাড়ি থেকে। আর সে সাথে সাথে সাগরকে মেসেজ করে বলে দেয় আর জায়গার ঠিকানাও বলে, কারণ সে আস্তে আস্তে রাস্তার বাসে ঠিকানা দেখে নিয়েছিল। আর এদিকে সুজয়রা সবাই অধরার গাড়ির কাছে এসে অট্ট হাসিতে মেতে ওঠে। সাগর তার বাইকের গতি বাড়িয়ে দিয়ে ছুটে চলেছে অধরার বলা জায়গাটার দিকে।
বাইকে গিয়ার 5 ফেলে 100 থেকে 120 করে বাইক চালাচ্ছে। হে যেন হিংস্র হায়নার হিংস্রতা প্রকাশের সময়, যেন হায়নাটা খুব ভয়াবহ ভয়ঙ্কর ভাবে খেপে গেছে। পরিবেশ ধীরে ধীরে শান্ত হয়ে পড়েছে, যেন রক্তের খেলা শুরু হয়ে যাবে। ব্ল্যাক হায়নার লর্ড সাগর ভাই তখন পাহাড়ি রাস্তা দিয়ে বাইক নিয়ে ছুটেছে, গন্তব্য খুব কাছাকাছি। ঠিক তখনই তার পেছন থেকে একটা গুলি এসে তার কানের পাশ দিয়ে চলে যায়, আর সাথে সাথে সে বাইক ব্রেক করে এবং সামনে তাকিয়ে দেখে আরাফ, ওমর আর একজন খুব পরিচিত মানুষ দাঁড়িয়ে। সেটা দেখে সাগর ভাই খুব অবাক। তুই? যা মামা, ঘুমা যা এবার। এই বলেই সে ঠাস ঠাস করে 2টা গুলি করে, একটা সাগরের ঘাড়ি আর একটা সাগরের বুকে গিয়ে লাগে। শেষ হলো ব্ল্যাক হায়নার লর্ড, শেষ হলো ঢাকা শহরের আতঙ্ক, শেষ হলো একটা সদ্য শুরু হওয়া প্রেম কাহিনীর গল্প, শেষ হলো মা বোনকে নিয়ে দেখার স্বপ্ন, শেষ হলো বন্ধুদের নিয়ে জীবন কাটিয়ে দেওয়ার ইচ্ছে। আস্তে আস্তে সাগরের চোখ দুটো বন্ধ হয়ে আসে। সে চোখ বন্ধ করার আগে দেখে ওমর আরাফ আর সে গাড়ি নিয়ে চলে যাচ্ছে। আর তখনই তাকে একটা মেয়ে এসে মেয়েটার গাড়িতে তুলে। সাগর মেয়েটাকে ঝাপসা দেখতে পায়, ব্যাস চোখ দুটো বন্ধ, অতীত শেষ। আয়নার সামনে দাঁড়িয়ে যখন সাগর তার বুকের এবং ঘাড়ের বুলেটের দাগ দুটো দেখে, তখন তার সেই ভয়ঙ্কর অতীতটার কথা মনে পড়ে যায়। সে তার বুলেটের দাগগুলোই হাত বুলিয়ে দেয়। শ্যামবর্ণের শরীর সাগরের, জিম করা বডি, উচ্চতায় সে 6 ফিট 2 ইঞ্চি। এই লম্বা লম্বা চুল তার চোখ কানে ঢেকে ফেলেছে। খালি গায়ে শুধু একটা হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে আয়নার সামনে নিজেকে দেখছে সাগর। প্রায় আধা ঘন্টা পর সে ফ্রেশ হয়ে বের হয় ওয়াশরুম থেকে এবং রেডি হয় ভার্সিটিতে যাওয়ার জন্য। কাঁধে ব্যাগ ঝুলিয়ে, চোখে চশমা দিয়ে, শার্ট আর প্যান্ট পরে বের হয় সাগর এবং নিচে গিয়ে একটা সিগারেট ধরায় আর একটা রিক্সা নেয়। সাগর চট্টগ্রাম কলেজে পড়ে 2য় বর্ষে, রসায়ন বিভাগে, এবং সে থাকে ভার্সিটির পাশের এলাকায় একটা আবাসিকে। ভার্সিটির সামনে সাগর রিক্সা থেকে ভাড়া মিটিয়ে সে হাঁটা ধরে ভেতরের দিকে। মাথা নিচু করে হাঁটছে সাগর আর সিগারেটের লম্বা লম্বা টান দিয়ে ধোঁয়া ছাড়ছে। ঠিক তখন ওর সামনে এসে দাঁড়ায় 3য় বর্ষের ছাত্র, মানে বড় ভাই যাকে বলা হয়। তাদের দেখে সাগর থেমে যায়। কিরে, তোর দেখি সাহস বেশ আছে। আজকে 3 দিন ধরে দেখছি যে তুই কলেজে ক্যাম্পাসে বড়দের সামনে বসে সিগারেট খাস, বাইরে ওই সিনিয়রদের সামনে বসে পায়ের ওপর পা তুলে সিগারেট খাস। তা ভাই, মায়ের খাওয়ার বেশি শখ নাকি? সাগর কোনো উত্তর দেয় না তার কথা। কিরে, তোকে কি জিজ্ঞেস করেছি, উত্তর দিস না কেন? সিগারেট খাই ঠিক, এখনো কেউ কিছু বলে নাই, আর খাই তো নিজের টাকা দিয়ে, বড় ছোট আবার কি? কথাটা শুনে আকাশের আরেক বন্ধু রাফিন এসে সাগরকে ঠাস করে সজোরে গালে একটা থাপ্পড় মারে এবং জয় এসে ওর কলার চেপে ধরে বলে, মা, তোর তো দেখি সাহস কম না, মুখে মুখে তর্ক করো শালা। কলারটা ছাড়। সাথে সাথে আবার আরেকটা চর সাগরের গালে বসে। এবার একটা মারি আকাশ। এতক্ষণে কলেজের সব শিক্ষার্থী ক্যাম্পাসে উপস্থিত হয়, সবাই দেখছে কাণ্ডগুলো। তোরা বলতেছি কলারটা ছাড়। ধমকের সুর শুনে জয় অনেকটা কেঁপে ওঠে এবং রাফিন দৌড়ে এসে সাগরকে আরেকটা থাপ্পড় বসিয়ে দেয় গালে। পরিস্থিতি ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে। রক্তের খেলা শুরু হওয়ার সময় এসে গেছে। সাগর চোখ দুটো লাল বর্ণ করে আস্তে করে মাথাটা তুলে আর মুহূর্তের মধ্যে তার কোমর থেকে একটা মাছরাঙা টিপ ছুরি বের করে সজোরে আঘাত করে জয়ের হাতে, আর সাথে সাথে জয়ের হাত কেটে মাটিতে পড়ে যায়। সেটা দেখে 2-3 কদম পিছিয়ে পড়ে আকাশ এবং রাফি। কলেজের সব শিক্ষার্থী ঘটনাটা দেখতে পায় এবং তাদের মাঝখানে আহিয়া আর অনন্যাও ছিল। আহিয়া তো ঘটনাটা দেখে একেবারে অবাকের চরম পর্যায়ে। সে যা ভেবেছিল সেটাই, এই সাগর ভাই। এদিকে জয় মাটিতে কাটা হাত নিয়ে চিৎকার করছে। আকাশ তখন প্রচন্ড ভাবে রেগে যায় এবং তা দেখে রাফির সাথে সাথে তার কোমর থেকে একটা 9 মিলিমিটার পিস্তল বের করে সাগরের দিকে তাক করে। সাগর একটা মুচকি হাসি দেয়, আর ঠিক তখনই একটা 3.4 ইন্টু 7 মিলিমিটার বুলেট এসে রাফিনের মাথা ছেদ করে বেরিয়ে যায়। থপ করে মাটিতে পড়ে যায় রাফিনের নিথর শরীরটা। কলেজের সবাই যেন বাকরুদ্ধ হয়ে যায়। কি ছেলে, সবাই ভাবতে থাকে সেটা। আহিয়া কাণ্ডগুলো দেখে তার ফোনটা বের করে কাকে যেন কল করে, আর সেখানে থেকে অন্যদিকে চলে যায়। আর অনন্যা মুচকি একটা হাসি দিয়ে ধীর পায়ে এগিয়ে যেতে থাকে সাগরের দিকে। ঠিক তখনই কলেজ গেট দিয়ে 7 থেকে 8টা বাইক এবং কালো প্রিমিয়াম গাড়ি ভেতরে ঢুকে আর সোজা এসে দাঁড়ায় আকাশের সামনে। সাগর মাথা নিচু করে একটা সিগারেট ধরায় আর ধোঁয়া ছাড়তে থাকে। আকাশ তখন গাড়ি থেকে নামা লোকটাকে দেখতে পেয়ে যেন তার আকাশ ছোঁয়া অবস্থা।
কলেজে আজ সাংস্কৃতিক অনুষ্ঠান, তাই সে অনুষ্ঠানে আকাশ এবং ছাত্রলীগের সভাপতি আলভি চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড ডন আসলামের পার্টনার রবিনকেও আমন্ত্রণ জানায়। তাই সেই সুবাদে চট্টগ্রামের এই ডন রবিন শেখও এসেছে। রবিন গাড়ি থেকে নেমে দাঁড়াতেই আকাশ দৌড়ে গিয়ে সাগরকে থাপ্পড় মারে, আর সিগারেটটা তার মুখ থেকে পড়ে যায়। এবং তখনই একটা ছেলে গিয়ে চেয়ার নিয়ে আসে রবিনের জন্য। সেটা দেখে সাগর চেয়ারটা টেনে নিয়ে বসে পায়ের উপর পা তুলে। রবিন অনেকটা অবাক হয় সাগরের এমন কাণ্ডে। এদিকে অনন্যা এসে দাঁড়ায় সাগরের পেছনে। সেটা আবার আহিয়ার চোখ এড়ায় না, সে কিছুই বুঝতে পারছে না হচ্ছেটা কি। ঠিক তখনই রবিনের সব ছেলে পেলে সাগরের দিকে পিস্তল তাক করে ধরে। তোর সাহসের তারিফ করতে হয়, আমি কে সেটা অবশ্যই জানোস, তারপরেও আমার সাহসের তারিফ করি। আর না জানলে জেনে নে আমি কে। আমাকে জানার জন্য প্রশাসন উঠে পড়ে লেগেছে। আমি কিনা তোরে যাই না নিতাম। মস্কারি করিস মনে হয় আমার সাথে, তাই না? আব্বে শালা, শহরের পাতি মস্তান তুই, তোর সাথে কেন মস্কারি করতাম? সাগরের এমন কথা শুনে কলেজের শিক্ষক সহ সব শিক্ষার্থী একেবারে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সবাই ভাবছে পিশাচির মুখে দাঁড়িয়ে এই ছেলেটা এইভাবে কেন কথা বলছে? কি এই ছেলে? আমি পাতি মাস্তান, একজনকে মেরে কি নিজেকে ডন ভাবছিস? আচ্ছা শুনি, কে তুই? বল কোন জায়গায় গ্যাংস্টার তুই? হায়না, ব্ল্যাক হায়নার হায়না, যার জন্য সিআইডি, পুলিশ, ফ্ল্যাগ, পিপিআই সহ পুরো প্রশাসনের ঘুম হারাম। ঢাকা শহরের ভয়াবহ আতঙ্ক। এই হচ্ছে ব্ল্যাক হায়না গ্যাংকের লর্ড, গোটা আন্ডারওয়ার্ল্ডের সম্রাট সাগর ভাই। সাগরের পেছন থেকে অনন্যা কথাগুলো বলে ওঠে। অনন্যার কথা শুনে কলেজের সবাই যেন মৃত্যুকে সামনে দেখছে, যেন যমদূত দাঁড়িয়ে আছে তাদের সামনে। সবার শরীরে কাঁপুনি দিয়ে ওঠে যখন সাগর ভাই নামটা শুনি। এদিকে রবিন আর আকাশ তো পুরো ভয়ে একাকার কথাগুলো শুনে। তৎক্ষণাৎ রবিন তার হাতে থাকা পিস্তল দিয়ে আকাশের মাথায় খুব জোরে আঘাত করে। আকাশ মাটিতে পড়ে যায়। রবিন এক দৌড়ে গিয়ে সাগরের জন্য সিগারেট নিয়ে আসে এবং এসে তার মুখে দেয়। সাগর সিগারেট মুখে নিতেই রবিন লাইটার দিয়ে সিগারেট জ্বালিয়ে দেয়। পরিবেশ তখন নিস্তব্ধ, একেবারে শান্ত। রবিন সহ রবিনের ছেলেরা সবাই হাঁটু গেড়ে মাথা নিচু করে বসে আছে সাগরের সামনে। সাগর মনের সুখে সিগারেট টানছে আর ধোঁয়া ছাড়ছে। তখনই সাগর একটা ডাক দেয়। মিম। ডাক শুনে অনন্যা তার কাছে যায়। বলেন মিস্টার মাস্তান। এসব কেন বলতে গেলে ওদের? পাতি মাস্তান উঠছে বেশি, তাই। ঠিক তখনই কলেজের ক্যাম্পাসে 5 থেকে 7টা পুলিশের গাড়ি ঢোকে, আর তার সাথে একটা কোয়ান্টাম সেলের ভ্যান ঢুকে। সাগর বুঝতে পারে যে সিআইডি অফিসার আব্দুল্লাহ আবু নোমান পুলিশ আর সিআইডি বাহিনী নিয়ে কলেজে ঢুকেছে। সবগুলো গাড়ি গিয়ে থামে সাগরের সামনে এবং গাড়ি থেকে বের হয়ে আসে অফিসার নোমান, আকরাম, কমিশনার তানভীর। অনেক দৌড়াইছো সাগর ভাই, তোমাকে ধরতে আমার বাহিনীর 3 বছর লেগে যায়, এবার বাঁচতে পারবে না মাফিয়া গডফাদার। সাগর চুপচাপ বসে সিগারেট খাচ্ছে। স্যার, ওকে কিছু না বলে তুলে নিয়ে চলুন, না হলে পরে বিপদ হতে পারে। হ্যাঁ নোমান, ওকে এখান থেকে নিয়ে যাওয়াই ভালো, নাহলে হুট করে ব্ল্যাক হাইনা এসে পড়বে আবার। সাগর ভাইকে শিকলে বেঁধে ভ্যানে তোলো। কথাটা শুনে সমস্ত পুলিশ কর্মকর্তারা ভয় পেয়ে যায়। কাঁপুনি দিয়ে ওঠে তাদের শরীর। কেউই এগিয়ে যায় না সাগরের দিকে, কারণ এই যে যমদূত, তাকে তারা কিভাবে শেকল পরাবে। সাগর মুচকি মুচকি হেসে সিগারেট টানছে। মিম চুপচাপ সাগরের পাশে দাঁড়িয়ে আছে এবং মোবাইলে কাকে যেন মেসেজ করছে আড়ালে। অফিসার নোমান এসব দেখে রেগে মেগে সে নিজে গিয়ে শেকল নিয়ে আসে আর তাকে সাহায্য করে ওসি আকরাম। কলেজ মাঠে যেন শুটিং চলছে, সবাই তাকিয়ে আছে, কেউ কেউ দূর থেকে ভিডিও করছে। তা ভাই, মায়ের খাওয়ার শখ বেশি হয়েছে নাকি? কথা শেষ করে কি তাকে বলছো? টেনে নিয়ে গিয়ে আবার কোয়ান্টাম বলতো? সেলের ভ্যানে তোলে কি বলছো? এবং গাড়ি স্টার্ট আবার দেয়। বলতো? মিম তার জায়গায় ঠাঁই দাঁড়িয়ে আছে। পুলিশের গাড়িগুলো কলেজ ক্যাম্পাস থেকে বের হতেই মিমও হন হন করে বেরিয়ে পড়ে সেখান থেকে এবং বাইরে সে একটা কালো হিরিয়ার গাড়ি উঠে পড়ে। আন্ডারওয়ার্ল্ডের এই কিং সাগর ভাইকে তখন নিয়ে যাওয়া হচ্ছে ঢাকা কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে। পুলিশের গাড়িগুলো তখন ঢাকা চট্টগ্রামের মহাসড়কে। সামনে 3টা পুলিশের গাড়ি, পেছনে 4টা পুলিশ এবং সিআইডির গাড়ি, আর মাঝখানে কোয়ান্টাম সেলের ভ্যান যেটাতে সাগর ভাই বসে আছে। মহাসড়কে গাড়িগুলো চলছে প্রচুর স্পিডে। 7টা পুলিশের গাড়ি খুব জোরে আওয়াজ করে সাইরেন বাজিয়ে রাস্তা কাঁপিয়ে চলেছে, কারণ গাড়ির ভেতরে যে দেশের অন্যতম মাফিয়া গডফাদার সাগর ভাই। গাড়িগুলো তখন সীতাকুণ্ডের রাস্তায়। ঠিক তখনই সামনে 3টা পুলিশের গাড়ি বিকট শব্দ করে হাওয়া উড়ে যায়।
আর পেছনের গাড়িগুলো তখন সজোরে ব্রেক করে। সামনের গাড়ি তিনটা ধপাস ধপাস করে নিচে পড়ে আর প্রচন্ড আওয়াজ করে বিস্ফোরিত হয়। ঠিক তখন আবার পেছনের গাড়িগুলো থেকে শেষের তিনটা গাড়িও একই রকম ভাবে বিকট শব্দ করে বিস্ফোরিত হয়ে আকাশে উঠে যায় এবং জ্বলন্ত আগুন নিয়ে ধপাস করে নিচে পড়ে। কোয়ান্টাম সেলের ভ্যান থেকে অফিসার নোমান, ওসি আকরাম এবং কমিশনার তানভীর সহ আরো 10 জন পুলিশ বেরিয়ে আসে। আর আরেকটা গাড়ি থেকে বেরিয়ে আসে আরো 7 জন সিআইডি অফিসারেরা। আর তখনই সামনে পেছনে থেকে প্রায় 40 থেকে 50টা কালো নোয়া মাইক্রো এসে দাঁড়ায়। সবগুলো নোয়া মাইক্রোর সামনে একটা করে হাইনার মূর্তি বসানো। সেটা দেখে নোমানদের বুঝতে বাকি রইল না যেটা ব্ল্যাক হাইনা ছাড়া আর কেউ না। সেই মুহূর্তে একটা কালো BMW কার এসে দাঁড়ায় তাদের সামনে এবং সেই কার থেকে বেরিয়ে আসে মিম, অনিক এবং সাইদ। আর বাকি গাড়িগুলো থেকে বের হয় ব্ল্যাক হাইনার ছেলেরা। সবার কাছে AK-47, M4A1, M16A4 এবং AR-46 মেশিন গান। এই সব অত্যাধুনিক মরণাস্ত্র দেখে পুলিশ কর্মকর্তাদের সবার চোখ কপালে। ওই অফিসার, সাগরকে বের করে নিয়ে আসেন। তোমরা কিন্তু ঠিক করছো না এসব। যেটা বলছি ওইটা কর। ধমক শুনে ওসি আকরাম গিয়ে সাগরকে নিয়ে আসে। সবাই দেখতে পায় তখন গলায়, হাতে, পায়ে এবং কোমরে শিকল দিয়ে বাঁধা সাগরের। সে মুখে একটা মুচকি হাসি নিয়ে হেঁটে আসছে তাদের দিকে। সাগর মিমদের কাছে যেতে একটা ছেলে দৌড়ে এসে তার শরীর থেকে শিকলগুলো খুলে নেয় এবং তাকে তার পিস্তলটা হাতে দেয়। সাগর পিস্তল হাতে নিয়ে বলে, নোমান, তোর বাহিনীর এত ক্ষমতা হয় নাই যে সাগর ভাইকে ধরে নিয়ে যাবে, তাও তার অনুমতি ছাড়া। তারা সবাই চুপ। যাই হোক, ভালো থাকিস ওপারে। এটা বলে সাগর ঠাস ঠাস করে মাথায় 3টা গুলি করে নোমান, আকরাম এবং তানভীরকে। আর বাকি অফিসারদের মিম এবং সাইদ গুলি করে মারে। নিথর দেহগুলো পিচ ঠালা রাস্তায় পড়ে আছে। অপরদিকে 6টা গাড়িতে দাও দাও করে আগুন জ্বলছে, যেগুলো একটু আগেই বিস্ফোরিত হয়। সাগর ভাইয়ের বদলা নেওয়ার সময় এসে গেছে, সেটা সেখানে সবাই বুঝতে পারে। ব্ল্যাক হাইনা লর্ড সাগর ভাই আবার হিংস্র হাইনাতে রূপান্তর হয়ে গেছে। আবার শুরু হবে গোটা দেশে এবং আন্ডারওয়ার্ল্ড দুনিয়ার সাগর ভাইয়ের তাণ্ডব। সাগর পিস্তল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মহাসড়কে। তাকে এইভাবে দেখেই মিম এগিয়ে যায়। কি গ্যাংস্টার, দাঁড়িয়ে রাখবে নাকি? ওদের ঢেকেছো কেন? বারে, আমার কলেজাকে পুলিশ তুলে নিয়ে যাবে আর আমি তাকিয়ে থাকবো? তোমাকে বললাম না এই মানুষটা শুধু অধরার। হোক তার, আমি না হয় সেখান থেকে কিছুটা ভাগ করে নেব। তা না হলে অর্ধেক ভালোবাসা পাবো, তা তো আপত্তি নেই। আজকে 5টা বছর ধরে তোমাকে ভালোবেসেছি, এবার তো কাছে টেনে নিয়ে আসবো, সে যাই হোক না কেন। সাগর কোনো উত্তর দেয় না। সাগর, এখানে কি দাঁড়িয়ে থাকবি? তোরা যা, আমি আসবো। আর শোন, পোলাপান রেডি কর, সুজয়ের মরণের সময় এসে গেছে। আচ্ছা। এক এক করে সেখান থেকে সবগুলো গাড়ি চলে যায়। অনেক এবং সাইডে চলে যায়, শুধু মিম থেকে যায় সাগরের সাথে। সাগর গিয়ে উঠে তার BMW কারের সাথে মিমও গিয়ে বসে। সাগর গাড়ি স্টার্ট দেয় আর রওনা হয়ে অজানা গন্তব্যের উদ্দেশ্যে মিমকে নিয়ে। আমাকে ছেড়ে দেন ভাই, প্লিজ ভাই, আর না হয় মেরে ফেলেন ভাই, এভাবে পাচ্ছি না আর। শান্তকে গুলি করার সময় তোর এই কথাটা মনে থাকা দরকার ছিল। মাফ করে দেন ভাই, আর না হয় একটা গুল্লি মারেন প্লিজ ভাই, শুধু একটা গুল্লি। তুই এভাবেই যন্ত্রণা নিয়ে ধীরে ধীরে মরবি। শুধু ওমরকে এখন পাঠিয়ে দেব। প্লিজ। এনজয় ব্রো। সাগর ভাই কথাটা বলেই সেখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে ব্ল্যাক হাইনার একটা ছেলে বলে, ভাই, একটা মানুষকে এভাবে কেউ কিভাবে জখম করতে পারে? হাতটা কাঁপলো না একটু? মাথায় গরম পানি ঢেলে হাতের সবগুলো আঙুল কেটে, চামড়া ছিলে, তার উপর মরিচের গুঁড়া দিয়ে, তার উপর অ্যাসিড দিয়ে এবং শরীরের সবগুলো হাড় ভেঙে তাকে পুরো জিন্দা লাশ বানিয়ে রেখেছে। ভাবতেই ভয় করছে আমার। এটাই সাগর ভাই, ব্ল্যাকমেইল হায়নার হিংস্র কিং, যার নাম শুনলেই ভয়ে অন্তর কেঁপে ওঠে। এদিকে সাগর ধীর পায়ে হেঁটে যায় ওমরের কাছে। ওর কাছে গিয়ে একটা চেয়ার টেনে বসে। কিরে ওমর, কেমন আছোস? সাগর ভাই, আমাকে একটা বার ছেড়ে দেন ভাই, একটা বার মাফ করে দেন ভাই, আপনার 2টা পায়ে পড়ি ভাই। অধরাকে ধর্ষণ করার আগে ভাবা উচিত ছিল যে তখন কি হবে সেই কাজটার পরিণাম। ভাই মাফ করে দেন ভাই, আর কখনো হবে না ভাই। ভাই আমি আজীবন আপনার ঘরে চাকর হয়ে কাটিয়ে দিব, মাফ করে দেন ভাই।
সাগর কথাটা শুনে আর দেরি করে না, সোজা টেবিলের উপর রাখা তলোয়ার দিয়ে 2 কোপে ওমরের হাঁটু পর্যন্ত পা দুটো আলাদা করে ফেলে। ওমর গগন বিদারী একাত্ম চিৎকার দিয়ে ওঠে। তারপর আবার 2 কোপ দেয় ওমরের 2 হাতে, আর সমানভাবে কেটে নিচে পড়ে যায় তার হাত দুটো। ওমরের যেন প্রাণটা যায়। সেই যন্ত্রণা সহ্য করতে পারছে না। ঠিক তখনই সাগর আরেকটা কোপ মারে তার লিঙ্গে। ভয়ঙ্কর ভাবে একটা চিৎকার দেয় ওমর, আর নিথর হয়ে যায় তার দেহটা। সাগরের এমন ভয়ঙ্কর মৃত্যুদণ্ড দেখে সেখানে থাকা 4-5 জন ছেলে অজ্ঞান হয়ে পড়ে যায়, যেন কোনো যন্ত্র বাস্তবেই দুনিয়ায় এসে গেছে। হাত মুখে তাজা রক্ত নিয়ে সেখান থেকে বের হয় সাগর এবং হাঁটতে থাকে তার গাড়ির দিকে, এবং গাড়িতে উঠে রওনা হয় অন্য একটা গন্তব্যের দিকে। সময় তখন রাত 3:30। ব্ল্যাক হাইনার মূর্তিওয়ালা 10টা গাড়ি ঢুকে ঢাকা কাফরুলে থাকা একটা বাংলোতে। মাঝখানের গাড়িটাই সাগর ভাই এবং মি। গাড়িগুলো বাংলোয় গিয়ে থামে। সবগুলো গার্ড সাগর ভাইকে দেখে সালাম দিয়ে মাথা নিচু করে ফেলে। গাড়িগুলো থেকে এক এক করে সব ছেলে পেলে নেমে দাঁড়ায়। সাগর ভাই এবং মিমও গাড়ি থেকে নামে। সবগুলো ছেলে এবং সাগর ভাই আর মিম বাংলোর ভেতর ঢুকে। বাংলোয় ঢুকতে সাগর দেখতে পায় সুজয় নন্দীকে বেঁধে রাখা হয়েছে। সাগরকে দেখে গিয়ে আসে সাইদ এবং অনিক। এতক্ষণে আসছস? একটারে উপরে পাঠাইতে দেরি হয়ে পড়ছিল তাই। কারে? ওমরকে। ও শেষ, দুনিয়ার বাইরে আছে এখন। বুঝছি। এখন বল, কি জানতে পারছস একে এখানে এভাবে বেঁধে রেখে? কিছুই বলে নাই এখনো। কি বলস? তাহলে উপরে পাঠাইয়ে দে। গুড বাই, এনজয় ব্রো। এটা বলে সে তার 9mm পিস্তল বের করে সুজয়ের দিকে তাক করে। ভাই প্লিজ আমাকে ছেড়ে দে, প্লিজ। আমি তো তোর বন্ধু ছিলাম, আমাকে এবারের মতো ছেড়ে দে প্লিজ, আর কখনো এমন করব না। সরি, তুই আমার অধরাকে আমার থেকে ছিনাইয়ে নিয়ে গেছস। তুই আমার থেকে আমার কলিজাটাকে আলাদা করে ফেলছস। তোর বাঁচার অধিকার নাই। কোন জায়গায় যেন গুলিটা করছিলি? এটা বলে সে তার পিস্তলটা সুজয়ের পেট বরাবর নিয়ে যায় এবং ঠাস করে একটা গুলি করে আর উঠে দাঁড়ায়, এবং সাইদ, অনিক এবং মিম সহ পুরো ব্ল্যাক হাইনাকে বলে, সবাই মিলে ওর উপর সবগুলা বুলেট খরচ কর। একটা বুলেটও যেন না থাকে, সব যেন তার শরীরে থাকে। সাগরের কথাটা শেষ হতেই সবাই শুরু করে গুলির বর্ষণ। সুজয়ের পুরো শরীর বুলেটে একাকার, একে প্রত্যেকটা অংশ ছেদ করে ফেলেছে। সাগর সেখানে থাকা একটা সিগারেট ধরিয়ে বের হয় এবং গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। আর তখনই মিম এসে সাগরের হাতটা শক্ত করে ধরে তার পাশে দাঁড়ায়। এর পরপরই সাইদ এবং অনিক আসে। আমার বদলা নেওয়া শেষ। শুধু আফসোস এটাই যে আরমানকে নিজের হাতে মারতে পারলাম না। ওকে সুজয় মেরে দিছে আমার আগে। যাই হোক, তোরা তো অধরার ব্যাপারে সব জানতি নাকি? সে তো নাই, তবে এখন ওর বদলে মিম আমার জীবনে এসেছে। আমি মিমকে হারাতে চাই না, আর তাই তাকে কথা দিছি যে এই গ্যাংস্টার দুনিয়া, মাফিয়া জগৎ ছেড়ে দেব। তাই আজকে আমি চলে যাব অনেক দূরে। আর এখন শুধু তুই আর সায়েদ এই ব্ল্যাকে হায়না গ্যাং এর লিডার। তোরাই নতুন লর্ড। সাগরের এমন কথা শুনে তারা পুরো হতভম্ব হয়ে যায়। সাগর, এটা কিভাবে হয়? কেউ কোনোদিন কথা বলবি না, চুপ একদম। যাই আমি, জানি না আবার কখন দেখা হবে। এটা বলে সে গাড়ির ভেতরে তার মাথাটা ঢোকায় এবং শান্তকে বলে ওঠে এখান থেকে বেরিয়ে পড়তে, কারণ শান্ত ড্রাইভিং সিটে ছিল। সাগর মিমের হাতটা ধরে গাড়িতে গিয়ে বসে। এবারে শান্ত গাড়ি স্টার্ট দিয়ে রওনা হয় তাদের নতুন এক গন্তব্যের উদ্দেশ্যে, রওনা হয় তাদের পরবর্তী সংসারের উদ্দেশ্যে।